ভারত থেকে ভ্যাকসিন রফতানিতে বাধা নেই, এখন বলছে সেরাম। যে কোনো দেশ চাইলেই পাবে টিকা। দেশে করোনা প্রকল্পে বরাদ্দ বাড়ল 5,500 কোটি টাকা। ইউরোপে করোনা সংক্রমণ হার উদ্বেগজনক। জার্মানিতে বাড়ল লকডাউন। টিকা কার্যক্রমে ধীরগতিতে হতাশা। ইতালির তৈরি ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালে প্রথম ধাপের সফলতা। এপ্রিলে পরীক্ষামূলকভাবে চলবে মেট্রো রেল। প্রতি 3 মিনিট পরপর যাত্রীরা পাবে ট্রেন। উত্তরায় 3টি স্টেশনের সাথে আরও 2টি বাড়িয়ে যুক্ত হবে মিরপুরও। এবং ভারতের পেঁয়াজ দেশে আসায় নওগাঁয় পড়ে গেছে দাম। হাটে মন প্রতি 200 টাকা কমায় হতাশ চাষিরা। চড়া দামে বীজ কেনায় উৎপাদন খরচ না ওঠার শঙ্কা। ভোরের সময় সঙ্গে আছি আমি মালিহা ইসলাম মনামি। ভারত থেকে কোনো দেশে টিকা রফতানিতে বাধা নেই বলে জানিয়েছেন সেরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী আদর পুনাওয়ালা। আগের বক্তব্য থেকে সরে এসে মঙ্গলবার এক টুইটে নিজের অবস্থান পরিষ্কার করেন তিনি। একইভাবে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে বিদেশে টিকা রফতানিতে কোনো নিষেধাজ্ঞা নেই। এদিকে দেশটির পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রীংলা বলেছেন, যত দ্রুত সম্ভব বাংলাদেশে টিকা সরবরাহে অঙ্গীকারাবদ্ধ দিল্লি। কলকাতা থেকে সুব্রত আচার্যের রিপোর্ট। অবশেষে ভারতের সেরাম ইনস্টিটিউটের টিকা রপ্তানির বিষয়ে ধোঁয়াশার অবসান হলো। রোববার সেরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী আদর পুনওয়ালা জানিয়েছিলেন, আগে দেশের চাহিদা পূরণ করে অন্তত 2 মাস পর ভারত করোনার টিকা রপ্তানি করবে। এরপর মঙ্গলবারই সুর পাল্টে বললেন, টিকা রপ্তানিতে কোনো বাধা নেই। তার বক্তব্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে জানিয়ে মঙ্গলবার টুইট করেন তিনি। পুনাওয়ালা বলেন, বিশ্বের যে কোনো দেশে ভ্যাকসিন রপ্তানি করবে ভারত, এতে সংশয়ের কোনো অবকাশ নেই। দিল্লির এক সর্বভারতীয় চ্যানেলে তারই এক ইন্টারভিউর একটি মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল। 2 দিন পর নিজেই টুইট করে সেই বিতর্কের আগুনে জল ঢাললেন। তারই বক্তব্যের সুরে সুর মেলালো ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়। দেশটির স্বাস্থ্য সচিব বলেন, এ টিকা শুধু ভারতের নয়, যে কোনো দেশ চাইলে নিতে পারবে। कोविन हमने बनाया भारत में है, लेकिन ये विश्व के लिए है। तो जो देश भी इसको इस्तेमाल करना चाहेंगे, भारत सरकार भी उनकी मदद करेगी। এদিকে বাংলাদেশেও যত দ্রুত সম্ভব টিকা সরবরাহে অঙ্গীকারবদ্ধ ভারত সরকার বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রীংলা। আর আগামী 10 দিনের মধ্যে ভারতের সব জায়গায় টিকাদান কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। টিকা কেনার জন্য বাড়ল কোভিড-19 মোকাবিলা প্রকল্পের বরাদ্দ। 5,659 কোটি টাকা বাড়িয়ে একনেকে প্রকল্পটি সংশোধন করে জরুরি ভিত্তিতে এই অর্থায়ন অনুমোদন দেওয়া হয়। প্রতি ডোজ $2 দরে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে 3 কোটি ডোজ ভ্যাকসিন কিনছে সরকার। শুধু টিকা কেনায় ব্যয় হবে 4,242 কোটি টাকা। সকালে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় জরুরি ভিত্তিতে অনুমোদন দেওয়া হয় প্রকল্পটির। সভা শেষে অনুষ্ঠিত ব্রিফিংয়ে পরিকল্পনা মন্ত্রীর হুঁশিয়ারি, ভ্যাকসিন ক্রয় ও বিতরণে কোনো অনিয়ম সহ্য করা হবে না। করোনায় বিপর্যস্ত বিশ্বের মতো বাংলাদেশেও সবচেয়ে আলোচিত প্রশ্ন, কবে পাওয়া যাবে ভ্যাকসিন। এবার কিছুটা স্বস্তির বার্তা এলো মঙ্গলবারের একনেক সভা থেকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় পুরানো প্রকল্পের ব্যয় বাড়িয়ে অনুমোদন দেয়া হয় 5,500 কোটি টাকার করোনা মোকাবিলা প্রকল্পটি। মন্ত্রণালয় জানায়, ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে $2 দরে কেনা হবে 3 কোটি ডোজ ভ্যাকসিন। আমাদের লক্ষ্য হলো 13,76 লক্ষ লোকের টিকার আওতায় আনা। 18 বছরের নিচে যাদের বয়স তাদেরকে এই টিকার আওতায় বিশেষ কারণ ছাড়া আনা হবে না। প্রতিটা ভ্যাকসিনের দাম $2 করে ধরা হয়েছে। কোভ্যাক্স বা অন্য কোনো প্রতিষ্ঠানের সাথে আমরা আলোচনা করে $6 থেকে $10 ধরা হয়েছে প্রতি ডোজ ভ্যাকসিনের দাম। একদিকে বিশাল বরাদ্দ, অন্যদিকে জনস্বাস্থ্য সুরক্ষা, এই 2 কারণে প্রকল্পটি বাস্তবায়নে সতর্ক সরকার। এটা নিয়ে নানা ধরনের প্রশ্ন প্রেসে বিভিন্ন জায়গায় এসছে। তো আমাদের সরকার যে চুক্তি করেছে, যে সরকারের সঙ্গে আমরা বিশ্বাস করি আমরা চুক্তিগুলো পুঙ্খানুপুঙ্খভাবে মানা হবে, যাতে দাম নিয়ে নয় ছয় না হয়
এই জন্য সার্বক্ষণিক নজরদারি মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমরা সবাই করব, কারণ এটা জীবন মরণের প্রশ্ন। মন্ত্রণালয় বলছে অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন পাবেন বিদেশগামী শ্রমিক, সামরিক সদস্য, চিকিৎসক ও সরকারি কর্মকর্তারা। বিদেশ থেকে ঋণ হিসাবে নিব। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। করোনা ভ্যাকসিন দেশে আসার পরও প্রয়োগের সার্বিক প্রস্তুতিতেই পেরিয়ে যাবে আরও 2 মাস। প্রাথমিক পর্যায়ে মাত্র 3% মানুষকে টিকা দেওয়া সম্ভব হবে, এমন সব সুপারিশ সহ দেশে ভ্যাকসিন প্রয়োগের নীতিমালা চূড়ান্ত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে ভ্যাকসিন দেশে আসার পর প্রয়োগে 2 মাস সময় লাগাকে অস্বাভাবিক মনে করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। করোনা প্রাদুর্ভাব শুরুর পর থেকেই কার্যকর ভ্যাকসিনের অপেক্ষায় পুরো বিশ্ব। কয়েকটি দেশ এর মধ্যেই টিকার সফল প্রয়োগ শুরু করেছে। অক্সফোর্ডের টিকা পেতে ভারতের সেরাম ইনস্টিটিউটের সাথে চুক্তি হলেও বাংলাদেশও অপেক্ষায়। এর মধ্যেই মঙ্গলবার সকালে টিকা প্রয়োগ নীতিমালার চূড়ান্ত অনুমোদন দিল স্বাস্থ্য অধিদপ্তর। 137 পৃষ্ঠার এই নীতিমালায় ভ্যাকসিন প্রয়োগ তদারকি করতে আলাদা টাস্কফোর্স গঠনের প্রস্তাব করা হয়েছে। এছাড়া বলা হয়, ভ্যাকসিন আসার পরও লোকবল নিয়োগ, কারিগরি সহায়তা, কাগজপত্রের প্রস্তুতি সহ বিভিন্ন কাজে পেরিয়ে যাবে আরও 8 সপ্তাহ। যখন আমাদের কাছে ভ্যাকসিন আসবে তখনই আমরা ভ্যাকসিন প্রদান যাতে করতে পারি সেই ধরনের প্রিপারেশন আমাদের আছে। আমরা তার আগে থেকে কিন্তু সব ব্যবস্থা করে রাখছি। ভ্যাকসিন কিন্তু এখনও আমাদের দেশে আসেনি, কিন্তু আমাদের প্রস্তুতি কিন্তু আমরা চূড়ান্তভাবে নিচ্ছি। প্রথম ধাপে 3% বেশি মানুষকে টিকা দেয়া সম্ভব হবে না, তবে ধীরে ধীরে বাড়ানো হবে এই সংখ্যা। এই পরিকল্পনাটা আমরা অনুমোদনের জন্য পাঠিয়ে দিয়েছি, মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি। মন্ত্রণালয় এটা অনুমোদন দিলে আমি বলতে পারবো যে হ্যাঁ আমরা ফাইনাল করতে পেরেছি। আমাদেরকে এমনভাবে প্রস্তুত হয়ে থাকা উচিত, যেটা বিশ্বের অন্যান্য দেশে হয়েছে, যে যেদিন ভ্যাকসিন পেয়েছি তার পরের দিন যেন আমরা ভ্যাকসিন প্রয়োগ করতে পারি। এই নীতিমালার বড় একটি অংশ জুড়ে গুরুত্ব দেওয়া হয়েছে টিকা নিরাপত্তা ও সংরক্ষণের বিষয়টি। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। বিজ্ঞানভিত্তিক চর্চায় স্বপ্নময় চোখ। পরীক্ষামূলক ড্রোন 5 কিলোমিটার গতিতে 20 মিনিট উড়তে পারে আকাশে। বিমানের এ মডেল নজর কেড়েছে দেশের মানুষের। বিশ্ববিদ্যালয় পড়ুয়া জনির সাফল্যের গল্প থাকছে সংবাদের শেষাংশে। দেশের বাইরের খবর। ইউরোপে করোনার সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে। প্রতিদিনই হাজার হাজার মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হচ্ছেন। ভ্যাকসিন কার্যক্রম শুরু হলেও ধীরগতি থাকায় হতাশ ইউরোপবাসী। অন্যদিকে করোনার পাশাপাশি তীব্র ঠান্ডায় বিপর্যস্ত ইউরোপের মানুষ। পর্তুগাল থেকে বিস্তারিত তারিকুল হাসান আশিকের রিপোর্ট। নববর্ষ এবং বড়দিনের লম্বা ছুটির পর ইউরোপের করোনা পরিস্থিতির যে অবস্থা বর্তমানে, সেটি শুধু উদ্বেগজনক নয়, যথেষ্ট উদ্বেগজনক। আমরা ইউরোপের প্রায় প্রত্যেকটি দেশেই গত 24 ঘন্টায় যে সংখ্যক মানুষ আক্রান্ত হতে দেখেছি এবং মৃত্যুবরণ করতে দেখেছি, সেটি সত্যিকার অর্থেই প্রত্যেকটি দেশের সরকারকে যথেষ্ট ভাবাচ্ছে। পর্তুগাল সরকার গতকালকে ভোরেই কিন্তু তাদের যে কারফিউ চলছিল নৈশকালীন, সেই কারফিউর সমাপ্ত করেছে। অর্থাৎ সামনের দিনগুলিকে ঘিরে আবার নতুন করে ভাবতে হচ্ছে পর্তুগালের সরকারকে। প্রতিবেশী স্পেনে আক্রান্তের সংখ্যা সেটিও অনেক বেশি। এছাড়া ইউরোপের কয়েকটি দেশের কথা যেগুলো আমরা আসলে এই মুহূর্তে দর্শকদের জানাতে চাই, যেরকম রোমানিয়া, হাঙ্গেরি, নেদারল্যান্ডস, সুইডেন, এই প্রত্যেকটি দেশ এবং আমরা দেখেছি যে বেলজিয়াম সহ প্রায় অধিকাংশ দেশেই নতুন করে আক্রান্ত এবং মৃতের যে সংখ্যা সেটি কিন্তু যথেষ্ট পরিমাণ বেড়েছে। ভ্যাকসিন কার্যক্রম কিন্তু এরই মধ্যে 1 সপ্তাহের বেশি সময় অতিক্রম করে ফেলেছে। ইউরোপীয় ইউনিয়নের প্রত্যেকটি দেশ তাদের যে ভ্যাকসিন কার্যক্রম সেটি শুরু করেছে। এখন ভ্যাকসিন কার্যক্রমটা একেবারেই ধীরগতির কার্যক্রম এবং খুব অল্প কিছু সংখ্যক মানুষের কাছে ভ্যাকসিন পৌঁছানো গেছে এবং সেটি শুধুমাত্র স্বাস্থ্য সংশ্লিষ্ট খাতের সঙ্গে যারা রয়েছেন তাদের কাছে ভ্যাকসিন পৌঁছানো গেছে। এছাড়া যুক্তরাজ্যের আমরা যদি বলি অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনিকার যে ভ্যাকসিনটি, সেটি ফেব্রুয়ারি নাগাদ গোটা ইউরোপে অনুমোদন পেতে পারে এবং ফেব্রুয়ারির পরে অর্থাৎ মার্চের দিকে অ্যাস্ট্রাজেনিকার ভ্যাকসিনটা ইউরোপিয়ানরা পেতে পারেন। ফাইজার বায়োএনটেকের ভ্যাকসিনের সাথে যুক্তরাজ্যের এই ভ্যাকসিনটির কথা বলি, দুটো ভ্যাকসিন একসাথে যখন নাগরিকদের প্রয়োগ করা হবে তখন হয়তো অনেকটা নিয়ন্ত্রণে আসতে পারে বর্তমান করোনা পরিস্থিতি। গোটা ইউরোপের অধিকাংশ দেশেই কিন্তু শীতের তীব্রতা প্রচন্ড রকম বেড়েছে, বিভিন্ন দেশে তুষারপাত হচ্ছে এবং পর্তুগালে যে আমরা যে তাপমাত্রা দেখছি সেটি কিন্তু খুব বেশি সময়, অন্যান্য বছরে কিন্তু এরকম তাপমাত্রা দেখা যায়নি। 1, 2 এইরকম তাপমাত্রার মধ্যেই কিন্তু উঠানামা করছে। তো এই পরিস্থিতির মধ্যেই কিন্তু আমরা দেখেছি যে পর্তুগালে ধারাবাহিকভাবে আক্রান্ত এবং মৃতের যে সংখ্যা সেটি কিন্তু বাড়ছে। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল।
এদিকে জার্মানিতে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় 10 জানুয়ারি পর্যন্ত দেয়া লকডাউনের সময়সীমা বাড়ছে আরও 3 সপ্তাহ। এরই মধ্যে চলমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে জার্মানি ও রাশিয়া একসাথে কোভিডের টিকা উৎপাদন দেশের মধ্যে শীতল রাজনীতিতে উষ্ণতা দেবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। জার্মানি থেকে আরও জানাচ্ছেন বিটু বড়ুয়া। দুদিন বিরতি দিয়ে জার্মানিতে আবারও বেড়েছে করোনায় মৃতের সংখ্যা। গত 24 ঘন্টার ব্যবধানে দেশটিতে কোভিডে 950 মানুষের মৃত্যু ভাবিয়ে তুলছে সাধারণ জনগণকে। যদিও এখন পর্যন্ত 3,14,000 মানুষকে করোনার টিকা প্রদান করা গেলেও এমন কঠিন সময়ে কম সংখ্যক ডোজ বরাদ্দের বিষয়ে অস্বস্তিতে আছেন জার্মান স্বাস্থ্যমন্ত্রী ইয়েন্স স্পান। এদিকে জার্মানি এবং রাশিয়া একই সাথে করোনার টিকা উৎপাদনের বিষয়টিকে রাজনীতির জন্য শুভ লক্ষণ বলছেন রাষ্ট্রবিজ্ঞানীরা। এমন পরিস্থিতিতে করোনার অবস্থা আরও ভয়াবহ হওয়ায় 10 তারিখ পর্যন্ত দেয়া লকডাউন আরও বাড়ানোর সিদ্ধান্তকে সাধারণ জনগণের মধ্যে যেমন ভীতি ছড়িয়েছে, তেমনি অনেকেই বলছেন বিষয়টিকে সত্যি রাজনীতির জন্য এবং দেশের করোনার পরিস্থিতির জন্য শুভ লক্ষণ। লকডাউন মানে আমাদের মতো সাধারণ নাগরিকদের দুর্ভোগ বাড়ছে। আমার ছেলেটার কথাই বলি, ছেলেটা জরুরি বিভাগে বিশেষ ট্রেনিং নিচ্ছে। লকডাউনের কারণে তার চূড়ান্ত পরীক্ষাটা আর হচ্ছে না। আমাদের মানসিক অবস্থাটা এবার বুঝুন। করোনা পরিস্থিতি বিবেচনা করে সরকার যে টিকা বরাদ্দ করেছে, এটা যেমন পর্যবেক্ষণের জন্য ঠিক আছে বলে সরকার মনে করছে, ঠিক তেমনি সাধারণ নাগরিকদের ভাবনা কম টিকার কারণেই মৃত্যুর সংখ্যাটাও বাড়ছে। জার্মানির বার্লিন থেকে পিটু বড়ুয়া, সময় সংবাদ। আসন্ন ভারত সফর বাতিল করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। যুক্তরাজ্যে নতুন ধরনের করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় দিল্লি সফর বাতিল করলেন তিনি। মঙ্গলবার ফোন করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একথা জানিয়েছেন বরিস জনসন। আগামী 26শে জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল ব্রিটিশ প্রধানমন্ত্রী। তবে যুক্তরাজ্যে করোনার কারণে কঠোর লকডাউন চলায় নিজ দেশ থেকে করোনা প্রতিরোধে ব্যবস্থা নেয়ার কথা জানান বরিস। নতুন করোনা সংক্রমণের মধ্যে ভ্যাকসিন নিয়ে খুশির খবর দিল ইতালি। দেশটির নিজেদের তৈরি ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালের প্রথম ধাপ সফল হয়েছে। 2 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় টিকা সংরক্ষণ করা যাবে। একই সঙ্গে অন্য ভ্যাকসিনের যেখানে 2টি ডোজ লাগবে, সেখানে এই ভ্যাকসিনের 1টি ডোজ নিলেই হবে। রোম থেকে জুমানা মাহমুদের রিপোর্টে বিস্তারিত। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ইতালির ভ্যাকসিনের সর্বশেষ অবস্থা তুলে ধরেন জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউটের চেয়ারম্যান লোকাতাল্লি। বলেন, তাদের নিজেদের তৈরি করোনা ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালের প্রথম ধাপ সফলভাবে সম্পন্ন হয়েছে। বাকি 2 ধাপ সফলভাবে সম্পন্ন হলেই ভ্যাকসিন উৎপাদনে যাবে দেশটি। দেশটির বিশেষায়িত স্পাল্লানজানি হাসপাতালের তৈরি এই ভ্যাকসিনের প্রধান বৈশিষ্ট্য হল মাত্র 2 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে সংরক্ষণ করার পাশাপাশি এই ভ্যাকসিন শরীরে একবার প্রয়োগ করলেই হবে। ইতালির রেইথেরা নামক প্রতিষ্ঠান ভ্যাকসিনটি তৈরি করবে। প্রতিষ্ঠানটি জানায়, বছরে 10 কোটি ভ্যাকসিন তৈরি করতে পারবে তারা। এই খবরে সন্তোষ প্রকাশ করেছেন প্রবাসী বাংলাদেশিরা। ইতালিতে যদি তৈরি হয়ে যায় এবং সাকসেসফুল ভাবে যদি কার্যকর হয়, তাহলে আমরা সাধারণ মানুষ যারা আছে তাহলে দ্রুতই আমরা ভ্যাকসিনটা পেতে পারি। এদিকে ইতালিতে এরই মধ্যে প্রায় 2,22,000 মানুষের দেহে ফাইজারের ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে। দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন 21,82,000 মানুষ, মারা গেছেন 76,000-এর বেশি। জুমানা মাহমুদ, সময় সংবাদ, রোম, ইতালি। এক যুগের বেশি সময় পার হলেও নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ 11 আসামির বিচার শুরু হয়নি। আদালতে বেগম জিয়ার অনুপস্থিতি ও বারবার সময় আবেদনের কারণে পিছিয়ে যাচ্ছে অভিযোগ গঠনের শুনানি। দুদক আইনজীবীর অভিযোগ, এ অচলাবস্থা উদ্দেশ্যমূলক। আর বিএনপি নেত্রীর আইনজীবীরা বলছেন, অসুস্থতার কারণে হাজির হতে পারছেন না তিনি। একে একে পেরিয়েছে 14 বছর, শুরু করা যায়নি নাইকো দুর্নীতি মামলার বিচার। মঙ্গলবার আসামি বেগম খালেদা জিয়ার আদালতে হাজির হয়ে অভিযোগ গঠনের শুনানিতে অংশ নেয়ার কথা ছিল। এদিনও অনুপস্থিত বিএনপি চেয়ারপারসন। আর 31 বারের মতো শুনানি পেছানোর আবেদন তার আইনজীবীর। আবেদনের শুনানি শেষে বিচারক শেখ হাফিজুর রহমান 19 জানুয়ারি অভিযোগ গঠন শুনানির দিন ধার্য করেন। গেল 2 বছর ধরে বেগম জিয়ার আইনজীবীরা লাগাতার সময় আবেদন করে আসছেন জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন দুদক আইনজীবী। দীর্ঘ প্রায় 3-4 বছর থেকে এই 4 শুনানির জন্য, শুধুমাত্র বেগম খালেদা জিয়ার 4 শুনানির জন্যই তারা সময় নিয়ে যাচ্ছে।
এদিকে বেগম জিয়ার আইনজীবীর দাবি মক্কেল অসুস্থ হওয়াতেই আদালতে আসতে পারছেন না। তিনি সাংঘাতিকভাবে অসুস্থ এবং এই অসুস্থতার কারণে তিনি ঘরের বাইরে কোথাও যেতে পারেন না, কোনো আত্মীয় স্বজন কারোর সঙ্গে সাক্ষাৎ পর্যন্ত তিনি করতে পারছেন না। এই অসুস্থ জীবন যাপন করছেন একজন মানুষ, সেই মানুষ তো আদালতে গিয়ে মামলা মোকাবেলা করা কোনো কারণেই সম্ভব না। কানাডিয়ান প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের প্রায় 13,777 কোটি টাকা আর্থিক ক্ষতি ও দুর্নীতির অভিযোগে 2007 সালের 9 ডিসেম্বর তেজগাঁও থানায় মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। এবার পিকে হালদারের 3600 কোটি টাকা পাচার ইস্যুতে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এসকে সুর সহ 25 জনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। 5 জন ভুক্তভোগীর আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেয়া হয়। পিকে হালদারের 7 সহযোগীকে আগামী 11 থেকে 13 জানুয়ারি পর্যন্ত দুদকে তলব করা হয়েছে। এদিকে পিকে হালদারের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির জন্য ইন্টারপোলে চিঠি দিয়েছে পুলিশ সদর দফতর। প্রশান্ত কুমার হালদার, ব্যাংকপাড়ায় যিনি পরিচিত পিকে হালদার নামে, 4টি আর্থিক প্রতিষ্ঠানকে পথে বসিয়ে 3.5 কোটি টাকা নিয়ে ফেরারে আসামি তিনি। তাকে ধরতে আদা জল খেয়ে নেমেছে সবাই, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। তাই তার সহযোগীদের দিকে এখন নজর দুদকের। ইন্টারন্যাশনাল ও পিপুলস লিজিং এ বিনিয়োগ করে ক্ষতিগ্রস্তরাও আদালতের দ্বারস্থ হয়েছেন। তারা একটি তালিকা দিয়েছেন আদালতে। বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর ও ইন্টারন্যাশনাল লিজিং এর চেয়ারম্যান সাবেক সচিব এনআই খান, পিকের বান্ধবী সহ 25 জনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা চান তারা। সবসময় শুনছি যে এই নামগুলো জড়িত, সেই নামগুলো আমরা তাদের কাছে দিয়েছি, তারা কেউ বিদেশ যেতে পারবে না। আদালত তাদের আবেদন আমলে নিয়ে বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছেন। বলা হয়েছে দুদক চাইলে তাদের যে কোনো সময় জিজ্ঞাসাবাদ করতে পারবে। নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই 24 জন ব্যক্তি কোর্টের পারমিশন ছাড়া বিদেশ যেতে পারবে না। এদিকে পিকে হালদারের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করতে ইন্টারপোলকে চিঠি দিয়েছে পুলিশ সদর দপ্তর। কন্ট্রোল অফ ইন্টারপোলস ফাইল মানে সিসিএফ, ওনারা এটা কাগজপত্র পর্যালোচনা করে যে কোনো মুহূর্তে রেড অ্যালার্ট জারি করবে। গত সপ্তাহে পিকে হালদারের 2টি ফ্ল্যাট ও 6 একর জমি জব্দ করে দুদক। গ্রেফতার করা হয়েছে পিকের মামা শঙ্খ ব্যাপারীকে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। প্রতি 3 মিনিট পরপর থামবে ট্রেন, নির্দিষ্ট স্টেশন থেকে উঠবে যাত্রীরা। সেই লক্ষ্য নিয়েই দেশে এপ্রিলে পরীক্ষামূলকভাবে চলবে মেট্রো রেল। উত্তরার 3টি স্টেশনে ট্রায়াল রানের পরিকল্পনা থাকলেও আরও 2টি বাড়িয়ে সংযুক্ত করা হবে মিরপুরকেও। এরই মধ্যে 52 কাজ শেষ হওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। লক্ষ্য এপ্রিলে পরীক্ষামূলক চলাচল, তাই ব্যস্ততার শেষ নেই। প্রথম 3টি স্টেশন আপাতত তৈরি হচ্ছে সেই উদ্দেশ্যেই। রেল লাইনের ঠিক নিচেই হচ্ছে স্টেশনগুলো, আর এরই মধ্যে অবকাঠামোগত যে কাজগুলো এগিয়ে গেছে সেখানে কিন্তু স্টেশনের সিঁড়ি, টিকিট কাউন্টার সহ অন্যান্য যে আনুষঙ্গিক জায়গাগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রস্তুত করা হচ্ছে। এছাড়া টিকিট কাউন্টার তো থাকছেই, যাত্রী ওঠানামায় সিঁড়ি, এসকেলেটর সহ থাকবে লিফটের ব্যবস্থাও। প্রতি 3 মিনিট পর পর যে ট্রেন থামবে সেই যাত্রী ওঠানামা নির্বিঘ্ন করতে থাকবে বিশেষ ব্যবস্থা। রাখা হয়েছে পর্যাপ্ত আলো বাতাস চলাচলেরও ব্যবস্থা। উত্তরের এই 3টি স্টেশনে সরেজমিনে গেলে এমনটাই চোখে পড়বে। কর্তৃপক্ষ বলছে সব ঠিকঠাক থাকলে ট্রায়াল রানটা হবে নির্ধারিত সময়ে। তবে পরিকল্পনায় কিছুটা পরিবর্তন আনার কথাও ভাবছেন তারা। নগরবাসীকে পরীক্ষামূলক চলাচল সচক্ষে দেখাতে পরিধি আরও বাড়ানোর কথা ভাবছেন তারা। উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, এই 3টা নিয়েই আমাদের ট্রায়াল রান করার জন্য পরিকল্পিত। কিন্তু আমরা চেষ্টা করছি যে এটাকে আর একটু বাড়িয়ে আমরা একটু শহরের ভিতরে যদি এটা ট্রায়াল রানটা চলে, তাহলে শহরের ভিতরে মানুষ এই ট্রেনগুলো দেখতে পারবে। মোট 16টি স্টেশনের প্রতিটিরই কাজ এখন চলমান। এরই মধ্যে 5টি প্ল্যাটফর্মের অবকাঠামো শেষ, আর বাকিগুলোর পিলার বসে গেছে। কোনো জায়গায় আমরা প্ল্যাটফর্ম পর্যন্ত নির্মাণ করে ফেলেছি। প্রথম 5টা স্টেশনের দিকে গেলে দেখবেন যে এই অবস্থা আছে। তার পরবর্তীতে যখন আগারগাঁও থেকে পরবর্তীতে যখন আসবেন, সেখানে যে স্টেশন পিয়ার বলি বা স্টেশন কলামগুলো বলি, যে সেইগুলির কাজ চলছে। ডিসেম্বরেই প্রথম লটের 5টি রেল জাপানে তৈরি হবে বলেও মেট্রো রেল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। তীব্র শীতে বিপর্যস্ত রংপুরের জনজীবন। এই মুহূর্তে নগরীর চেকপোস্ট এলাকায় আছেন রিপোর্টার রতন সরকার। সরাসরি যাচ্ছি তার কাছে। রতন,
আজ কিন্তু শীত দিনের যে তাপমাত্রা সেটি কিন্তু আসলে অনেকটাই উন্নতি হয়েছে, অর্থাৎ আজকে শীতের তীব্রতা খুব একটা অনুভূত হচ্ছে না। গত কয়েকদিন ধরে এই অঞ্চলে যে শীত যেভাবে বিরাজ করছিল, তুলনামূলকভাবে আজকে শীতের দাপটটা খুব একটা বেশি নয়। পৌষ মাসের এটি তৃতীয় সপ্তাহ চলছে, আর এক সপ্তাহ পরেই কিন্তু মাঘ মাস আসবে। বাংলার একটা প্রবাদ আছে যে মাঘের শীতে বাঘে কাঁপে, কিন্তু আজকের এই অবস্থায় যে তাপমাত্রা সেটিতে দাঁড়িয়ে কিন্তু সেই মাঘের শীতে বাঘে কাঁপার কোনো খুব একটা লক্ষণ আজ কিন্তু পরিলক্ষিত হচ্ছে না। আমরা দেখছি যে ভোরবেলাতেই মানুষ এই শীতের উপেক্ষা করে মানুষ, বিশেষত যারা দিন এনে দিন খাওয়া মানুষ অথবা শ্রমজীবী মানুষ, তারা কিন্তু আলো ফোটার আগেই ঘর ছেড়ে বের হয়েছে। আমরা দেখছি যে ঢাকা থেকে বিভিন্ন যে যানবাহন, দূরপাল্লার যানবাহনগুলো রয়েছে, যাত্রীবাহী বাস যেগুলো ঢাকা সহ দেশের বিভিন্ন স্থান থেকে গত রাতে ছেড়েছিল, সেগুলো কিন্তু এসে এখন রংপুর সহ এই অঞ্চলের যে জেলাগুলো রয়েছে সেগুলোতে প্রবেশ করছে। গত কয়েকদিন এখানে শীতের তীব্রতা অনেক বেশি থাকার কারণে কিন্তু এই অঞ্চলের মানুষের মধ্যে শীতের যে দুর্ভোগ সেটি কিন্তু চরম আকারে ছিল, এবং এই কারণে আমরা দেখেছি বিভিন্ন সংগঠন, প্রতিষ্ঠান, সরকারের বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে এই অঞ্চলের যে শীতার্ত মানুষ আছে তাদের মধ্যে কিন্তু বিভিন্ন গ্রামে, পাড়ায়, মহল্লায় শীতবস্ত্র বিতরণের হয়েছে। মানুষ কিন্তু যারা দায়িত্বশীল মানুষ, প্রতিশ্রুতিশীল মানুষ, তারা কিন্তু সমাজের যে পিছিয়ে পড়া জনগোষ্ঠী, দরিদ্র জনগোষ্ঠী, তাদের প্রতি কিন্তু অন্যান্যবারের মতো এবারও হাত বাড়িয়ে দিয়েছে। পাশাপাশি সরকারের পক্ষ থেকেও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে, বিশেষত চরাঞ্চলের যে লোকজন বসবাস করে, যারা নদী শিকস্তি মানুষ, যাদের নদীতে সব গেছে, ঘর বাড়ি গেছে, সম্পদ গেছে, যারা নদীর চরে হয়তো টিনের ছাউনি দিয়ে তারা সেই চরের গ্রামগুলোতেই বসবাস করে, ফাঁকা ধুধু চরের মধ্যে তীব্র শীতের যে কনকনে হাওয়া সেগুলো কিন্তু প্রতিরোধ করতে গিয়ে দারুণ দুর্ভোগে পড়ে চরাঞ্চলের মানুষ। সেই সব মানুষের দুঃখ লাঘবের জন্য সমাজের বিভিন্ন পেশার মানুষ, শ্রেণীর মানুষ এবং সরকারের পক্ষ থেকে কিন্তু শীতবস্ত্র সরবরাহ বা বিতরণের উদ্যোগ সেটি অন্যান্য সময়ের মতো এবারও দেখা গেছে। এই অঞ্চলে আমাদের এই শীতটার বেশি অনুভূত হবার পেছনে মূল যে কারণটি সেটি হচ্ছে যে এই অঞ্চলটি হিমালয় পর্বতের একেবারেই পাদদেশ যেটি বলা হয়, সেখানে খুব কাছাকাছি অবস্থিত, যার কারণে কিন্তু প্রতিবার শীতের সময় হিমালয় থেকে ভেসে আসা হিমবাহ এই অঞ্চলের উপর দিয়ে বিরাজ করে, এবং সে কারণে কিন্তু এই অঞ্চলে শীতের তীব্রতাটা অনেক বেশি থাকে। গত কয়েকদিন থেকে এই অঞ্চলে হিমালয়ের হিমবাহের সাথে যে শিরশিরে হাওয়া, এই হাওয়া কিন্তু মানুষের অস্থিমজ্জায় কাঁপন তুলেছিল। এই অঞ্চলের গত কয়েকদিন আগে মৃদু থেকে মাঝারি একটি শৈত্যপ্রবাহ এই অঞ্চলের উপর দিয়ে বয়ে গেছে। সে সময় কিন্তু মানুষের মধ্যে যে তীব্র যে শীতের কষ্ট সেটি কিন্তু এই অঞ্চলের মানুষকে ভুগতে হয়েছে। তো আবহাওয়া অফিস অবশ্য বলছে যে সামনে মাঘ মাসের সময় প্রথম দিকেই আরও হয়তো তীব্র আকার নিয়ে শৈত্যপ্রবাহ আরেকটি আসতে পারবে, যার প্রস্তুতি আসলে এই অঞ্চলের মানুষ নিচ্ছে। তো এই ছিল আমার কাছে রংপুর অঞ্চলের শীতের সর্বশেষ। মোনামি। রংপুর নগরীর চেকপোস্ট এলাকা থেকে সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী রতন সরকার।
ভারত থেকে আমদানির কয়েকদিনের ব্যবধানে নওগাঁয় মণ প্রতি 200 টাকা পড়ে গেছে দেশীয় পেঁয়াজের দাম। চাষিরা প্রান্তিক হাটে পেঁয়াজ নিয়ে এসে হঠাৎ দরপতনে হতাশ। চড়া দামে বীজ কেনায় খরচ বাড়ায় লোকসানের শঙ্কা তাদের। নওগাঁ থেকে MR রকির রিপোর্ট। ক্ষেত থেকে তোলা 5 মণ পেঁয়াজ বিক্রির জন্য নওগাঁর বদলগাছির গোবর চাপা হাটে আনেন কৃষক আবুল কালাম। এক সপ্তাহ আগে 1300 টাকার পেঁয়াজ মণ প্রতি 200 টাকা কমে বিক্রি করতে বাধ্য হন। একই অবস্থা অন্য চাষিদেরও। ভারত থেকে পেঁয়াজ আমদানির খবরে এ দরপতন। আমরা তো পেঁয়াজ আমরা কিনে খাইছি 80 টাকা 100 টাকা কেজি, কিন্তু এখন আমরা বেচার সময় যায় দাম অনেক কম পাচ্ছি। ইন্ডিয়া থেকে পেঁয়াজ আনতেছে, আমরা তো মরে আমরা শেষ হয়ে যাব, আমরা কৃষকরা মরে আমরা শেষ হয়ে যাব। আমরা চাচ্ছি ইন্ডিয়া থেকে পেঁয়াজ আনা বন্ধ হোক, আমাদের দেশি পেঁয়াজের দাম বাড়তি হোক, আমরা কৃষকরা উপকৃত হব। গেল সেপ্টেম্বরে ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ হলে হু হু করে বেড়ে যায় দাম। কৃষকরা ভালো দাম পাওয়ার আশায় এবার ধার দেনা করে অধিক জমিতে চাষ করে পেঁয়াজ। গরু বেচে সোনা বেচে পেঁয়াজ লাগাইছি, আর গত বছর 4000-5000 টাকা মন পেঁয়াজ গিয়েছিল। এবারে সবাই মারা গেছিল, এলসি পেঁয়াজ আনে একেবারে দামে ফেলাছি। ব্যাপারীরা বলছেন ভারত থেকে পেঁয়াজ আসায় দাম কমেছে। গোবর চোপা হাটে সর্বোচ্চ বাজার গেছে আপনার 1200 টাকা, নিচে 1100 টাকা বাজার গেছে। এলসি না বাজার দাম কমে গেছে, এলসি না নামলে তো পেঁয়াজের দাম 2000 টাকা লাগবে, আবার 2000 টাকা লেগে যাবে। চলতি মৌসুমে জেলায় 9500 হেক্টর জমি থেকে 1,20,000 মেট্রিক টন পেঁয়াজ পাওয়ার লক্ষ্যমাত্রা কৃষি বিভাগের। MR রকি, সময় সংবাদ, নওগাঁ। 2 দশক পর চলতি মাসের শেষে চালু হতে যাচ্ছে বন্ধ হয়ে যাওয়া মানিকগঞ্জের আরিচা থেকে পাবনার কাজিরহাট নৌ রুটে ফেরি চলাচল। মাত্র 1.5 ঘন্টায় নদী পার হওয়ার আশায় উত্তরাঞ্চলের মানুষ। নৌ রুটটি পরিদর্শন করেছেন সরকারের উচ্চ পর্যায়ের কমিটি। শর্টকাটে বাড়ি যেতে ঢাকা থেকে পাবনা, নাটোর সহ উত্তরাঞ্চলের প্রায় 28টি জেলার লাখ লাখ মানুষ প্রতিনিয়ত এভাবেই ঝুঁকি নিয়ে ট্রলারে চড়ে মানিকগঞ্জের আরিচা ঘাট থেকে পাবনার কাজিরহাট ও নগরবাড়ি ঘাটে যাচ্ছেন। তাদের দাবি, বঙ্গবন্ধু সেতু হয়ে সড়ক পথে পৌঁছাতে যেখানে 6 থেকে 7 ঘন্টা সময় লাগে, নদীপথে সেখানে লাগে মাত্র 3 থেকে 4 ঘন্টা। উত্তরাঞ্চলবাসীর ভোগান্তির কথা বিবেচনা করে প্রায় 20 বছর পর আরিচা কাজিরহাট ফেরি রুটটি চালু করতে যাচ্ছে নৌ মন্ত্রণালয়। সরেজমিন পরিদর্শনে দেখা যায় 14 কিলোমিটার দীর্ঘ পথটির 2 পাড়ে ঘাট তৈরির কাজ প্রায় শেষ। সরকারের এমন উদ্যোগে আশায় বুক বেঁধেছেন যাত্রীরাও। পাবনা থেকে বঙ্গবন্ধু সেতু ঘুরে যেতে কমপক্ষে 7 ঘন্টা সময় লাগে, ফেরি হলে কমপক্ষে 4 ঘন্টা লাগবে, ওদিকে 3 ঘন্টা আমাদের বেঁচে যাবে। ফেরিঘাট যদি চালু হয় তাহলে অবশ্যই ভালো, সময় লাগবে কম। বিএডব্লিউটিএ জানায় ফেরিতে এ পথ পাড়ি দেওয়া যাবে 1 থেকে 1.5 ঘন্টায়। চলতি মাসের 20 তারিখে এই রুটটি চালুর আশা সংস্থাটির। আরিচা থেকে কাজিরহাট হলো 14 কিলোমিটার দূরত্ব হবে এবং আমরা আশা করি যে এখানে 10 ফুট পরিমাণ পানি আমরা রাখতে পারবো। একটা ফেরি চলতে, ছোট আকারের ফেরি চলতে 6 ফুট পানি হলেই হয় এবং এটা আমরা এই মাসের শেষের মধ্যেই, মানে জানুয়ারির 20 থেকে 25 তারিখের মধ্যে আশা করি ইনশাল্লাহ আমরা ফেরিঘাটটা উদ্বোধন করতে পারবো। তবে যমুনা নদীতে 20 থেকে 25টি চর ও প্রচণ্ড নাব্য সংকট মোকাবিলা করে রুটটি সচল রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করেন সংশ্লিষ্টরা। বঙ্গবন্ধু সেতু চালুর পর 2002 সালে নাব্য সংকটের কারণে দেশের সবচেয়ে পুরাতন এই ফেরি রুটটি বন্ধ হয়ে গিয়েছিল। তবে আশায় বুক বাঁধা এই এলাকার মানুষজন এখন বলছেন, এই রুটটি ফের চালু হলে শুধু তাদের যাতায়াতে সময়ই বাঁচবে না, অর্থনৈতিকভাবেও ফের কর্মচাঞ্চল্য ফিরে আসবে পুরো উত্তরাঞ্চলে। মাহমুদ রাকিব, সময় সংবাদ, যমুনা নদী, পাবনা। বছরের শুরু থেকেই সড়কে শৃঙ্খলা ফেরাতে কঠোর হবার ঘোষণা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। একে তো নগর জুড়েই উন্নয়নের কাজ চলায় রাস্তা হয়ে পড়েছে সংকীর্ণ, তার উপর স্কুল কলেজ বন্ধ থাকার পরও দিনভরই থাকছে ভয়াবহ যানজট। তবে বিশেষজ্ঞরা বলছেন, বল প্রয়োগের সাময়িক সমাধান মিললেও টেকসই সুবিধা পেতে পুরো সড়ক নেটওয়ার্ক কৌশলগত পরিবহন পরিকল্পনার আদলে ঢেলে সাজাতে হবে। আতিকুর রহমান তমালের রিপোর্ট। আমি আপনাকে হাত দেখাচ্ছি, আপনি দাঁড়াবেন না কাইন্ডলি একটু? ঠিক আছে, এটা তো আপনার রং, তাই না? বছরের দ্বিতীয় দিন, শনিবার, তাই রাস্তা ফাঁকা, তারপরও উল্টো পথে চলছে গাড়ি। না দাঁড়িয়ে উল্টা মনে করেন জোরে হাসতেছিলেন, কেন হয় এটা? আমি তো বেরোয় যাবো দেখে, আমি তো আপনার হাতে দাঁড়াবো না, আমি তো আপনাকে দাঁড়াতে অনুরোধ করার পরও না দাঁড়িয়ে বেপরোয়া গতিতে চলে যাওয়ার চেষ্টা। শেষমেশ স্বীকারও করলেন কাজটা বেআইনি ছিল। তো সেটা কি মানে ভুল ছিল আপনার? অবশ্যই ভুল ছিল। শুধু তিনি নন, পান্থকুঞ্জ পার্ক লাগোয়া সড়কটি দিয়ে সার্ক ফরওয়ার্ড সড়কে সেদিন 2 ঘন্টায় উল্টো পথে প্রাইভেট কার গিয়েছে 27টি, মোটরসাইকেল অসংখ্য। সবারই উত্তর সময় কম কিংবা সহজ অজুহাত বুঝতে পারেননি। আমার কিছু
উল্টা মানে আমার সামনে আরো 2টা গাড়ি ছিল। আচ্ছা। ভাই এটা দেখেন না। ট্রাফিক পুলিশ এই অপরাধে জরিমানাও করছেন, কিন্তু তারপরও বিকার নেই কারো। কেটে গেল ব্যক্তিগত জানের কথা। গণপরিবহনও চলছে যে যার মতো। বাস দাঁড়ানোর জন্য নির্ধারিত বাস পেতে দাঁড়ায় না বাস। যাত্রী উঠছেন মূল সড়কেই। আইন যেমন মানছেন না পরিবহন শ্রমিকরা, তেমনি যাত্রীরাও নির্বিকার। যে জায়গায় স্টপিস না সেই জায়গায় যাত্রী নামতে যায়। ওদিকে বেড়িবাঁধে চলছে ফিটনেসহীন লক্কর চক্কর বাস ও লেগুনা। সেসব কারণে করোনার মধ্যেও সড়কে ঘন্টার পর ঘন্টা তৈরি হচ্ছে যানের জটলা। যখন স্কুল কলেজ খুলবে তখন তো আরো ভয়ানক অবস্থা দাঁড়াবে। ডিএমপি কমিশনার বলছেন, নতুন বছরের শুরু থেকেই সড়কে শৃঙ্খলা ফেরাবেন তারা। আমরা সর্বোচ্চ জরিমানার দিকে যাব। আপনার পুরা মাসের বেতন কিন্তু শুধু একটা ট্রাফিকের মামলায় খেয়ে যাবে। তবে বিশেষজ্ঞদের দাবি, এতে হয়তো সাময়িক সুবিধা পাওয়া যাবে, কিন্তু টেকসই সমাধান পেতে হলে সমন্বিতভাবে বহু কাজে হাত দিতে হবে। যে বাসকে কোম্পানি ভিত্তিক করে সুশৃঙ্খল করা, রিকশাকে সংখ্যাগত নিয়ন্ত্রণ করা, ট্রিম করে নিয়ে আসতে হবে হাতির ঝিলের মতো। ওখানে পুলিশ লাগে না। হাতির ঝিল হতে পারে এই পরিকল্পিত সড়কের একটি সফল উদাহরণ। সংশ্লিষ্টরা বলছেন আইন শৃঙ্খলা বাহিনী আইন বানাতে নাগরিকদের বাধ্য করবেন, সেটি যেমন সত্য তেমনি এটিও সত্য যে নাগরিক হিসেবে আমাদের অনেক দায়িত্ব রয়েছে। তবে বিজ্ঞান ভিত্তিক পরিবহন সিস্টেম গড়ে তোলা এসবের চেয়ে অনেক বেশি জরুরি। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। আবারও জানাবো শীতের খবর। কনকনে ঠান্ডায় উত্তরের জনপদ দিনাজপুরের সবচেয়ে বিপাকে রয়েছেন ছিন্নমূল মানুষ। এই মুহূর্তে শহরের রেল স্টেশনে আছেন সহকর্মী গোলাম নবী দুলাল। সরাসরি যাচ্ছি তার কাছে। দুলাল। মনামি, আপনি জানেন যে হিমালয়ের পাদদেশে উত্তরের এই জেলা দিনাজপুর অবস্থান হওয়ায় এখানে শীতের প্রকোপটা কিন্তু অনেক বেশি। তবে কুয়াশার যে দাপট ছিল সে দাপট কিন্তু এখন তেমন নেই। তারপরে যে বাতাস, হিমেল বাতাসের কারণে কনকনে ঠান্ডা এবং স্বাভাবিক জীবনযাত্রা কিন্তু বিপর্যস্ত অবস্থায় দাঁড়িয়েছে। আমি এই মুহূর্তে দিনাজপুরের ষষ্ঠীতলা মোড় এলাকায় রয়েছি, যেখানে আপনার এটি বলতে গেলে শ্রমিক জোন। এই ভোর থেকে আপনার বিভিন্ন পেশার যে শ্রমিক, যারা হচ্ছে আপনার নির্মাণ শ্রমিক, ইলেকট্রিক শ্রমিক, দিন মজুর, তারা এখানে এসে আপনার কাজের খোঁজে আসেন এবং সারাদিন এখানে তারা কাজের জন্য সন্ধান করেন। যারা কাজ পান তারা কাজে যান, যারা পান না তারা আবার বাড়ি ফিরে যান। কিন্তু এই কনকনে শীতের তাদের যে কষ্ট, এই কষ্টের কথা আপনাকে জানাতে পারি যে এইখানে যে শ্রমিকরা আসেন শুধু এই অঞ্চল শহরের নয়, তারা বিভিন্ন আপনার এলাকার যেমন গ্রামগঞ্জে এবং উপজেলা থেকে তারা এই নির্মাণ শ্রমিকরা আসেন। শ্রমিকরা এসে কিন্তু এই কাজের সন্ধানে এখানে আসে। তারা তাদের সঙ্গে যে কথা বলেছি, তারা যেটা জানিয়েছেন যে এই প্রচণ্ড এই শীতে তাদের যে শীত নিবারণের জন্য যে কাপড়, সে কাপড় কিন্তু অনেকের নেই। তারপরেও যেহেতু তারা এই দিন খেটে খাওয়া মানুষ এবং এই কারণে তারা কাজের খোঁজে এখানে এসেছেন। তারা যেটা বলেছেন যে তাদের পরিবারে, যেহেতু গ্রামে গঞ্জে তারা থাকেন, সেখান থেকে তারা আসেন। এই সময়টাতে তারা কিন্তু কষ্ট করে এখানে আসেন এবং বলছেন যারা বিত্তবান তারা যদি এগিয়ে আসেন এই সময় শীতের কাপড় দেওয়ার জন্য, তাহলে তাদের জন্য খুব ভালো হবে। তবে আপনাকে একটা তথ্য জানিয়ে রাখি যে জেলা আবহাওয়া অফিসের তথ্য মতে এখন আবহাওয়ার যে তাপমাত্রা সেটি কিন্তু 11 ডিগ্রিতে উঠে এসেছে এবং সারাদিনে বিশেষ করে 8টা-9টার পরে সূর্যের মুখ দেখা গেলে তাপমাত্রা বাড়ার কারণে কিছুটা স্বস্তি আসছে। কিন্তু বিকেল থেকে ভোর 7টা-8টা পর্যন্ত কিন্তু মানুষের যে চরম দুর্ভোগ, বিশেষ করে যে হিমেল বাতাসের কারণে কিন্তু মানুষের দুর্ভোগটা কিন্তু অনেক বেশি। কারণ এই অঞ্চলটা আপনি জানেন যে 13টি উপজেলা রয়েছে। পাশাপাশি আপনাকে বলতে পারি যে বৃহত্তর দিনাজপুর জেলা, পঞ্চগড়, ঠাকুরগাঁও এবং দিনাজপুর এই অঞ্চলটা কিন্তু শীতে যথেষ্ট দুর্ভোগ পোহায় মানুষজন। বিশেষ করে আপনি জানেন যে এই শীতে যারা বয়স্ক এবং যারা শিশু, তাদের কষ্টটা সবচেয়ে বেশি। ঠান্ডার কারণে তারা কিন্তু আপনার
শীতের যে রোগ বা শীতজনিত যে অসুখ, যেটাকে আমরা ডায়রিয়া, নিউমোনিয়া বা শ্বাসকষ্ট বলি, এই শ্বাসকষ্টের কারণে কিন্তু অনেককে আমরা দেখেছি যে হাসপাতালে তারা ভর্তি হন চিকিৎসার জন্য। আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে এটি হচ্ছে আপনার বড় সিজন চলছে, বড় মৌসুম। এই মৌসুমে কৃষকরা কিন্তু ঠান্ডার মধ্যেই আপনার তারা কিন্তু কৃষিকাজ আপনার করছে। এবং এ পর্যন্ত আমরা যতটুকু জেনেছি যে দিনাজপুরে এই শীতের জেলা প্রশাসন এবং এখানকার যে স্থানীয় সাংসদ রয়েছেন ইকবালুর রহিম, তিনি এবং স্বেচ্ছাসেবী সংগঠন আপনার শীত বস্ত্র এখানে বিতরণ করেছেন। তো আমার কাছ থেকে শীতের সর্বশেষ এই ছিল মনামি। শীতে বিপর্যস্ত দিনাজপুরের জনপদ, সরাসরি সেখান থেকে জানাচ্ছিলেন সহকর্মী গোলাম নবী দুলাল। আবারও দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে সিনেট নির্বাচনের ভোট চলছে। সেখানে দুটি আসনের জয় পরাজয়ের উপর নির্ভর করছে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণ কাদের হাতে যাচ্ছে। এদিকে ওয়াশিংটন ডিসিতে সমাবেশের জন্য জড়ো হচ্ছেন ট্রাম্প সমর্থকরা। সবশেষ খবর জানাতে এই মুহূর্তে ওয়াশিংটন ডিসিতে আছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাকি। মনামি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে জর্জিয়ার সিনেট নির্বাচন কিন্তু এখন থেকে 1 ঘন্টার কিছু সময় আগে সেই নির্বাচনের যে ভোট গ্রহণ সেটি শেষ হয়েছে এবং এখন ভোটের পরে যে ফলাফল সেই ভোট গণনা চলছে। ইতিমধ্যে 20% ভোট গণনা শেষ হয়েছে এবং 20% ভোট গণনা শেষে দেখা যাচ্ছে যে ডেমোক্রেটিক প্রার্থী যে 2জন সিনেটর আছেন, এই 2জন সিনেটরই কিন্তু রিপাবলিকান 2জন যে প্রার্থী, তারা সিনেটর, বর্তমান সিনেটর, তাদের চেয়ে কিন্তু তারা বেশ খানিকটা এগিয়ে আছেন। বলা যায় যে 6% কিছু বেশি বা কম এরকম একটি ব্যবধানে ডেমোক্রেটিক প্রার্থীর সিনেট প্রার্থীরা কিন্তু এগিয়ে রয়েছেন। এমন একটি সময় এই নির্বাচন হচ্ছে মনামি, যখন যুক্তরাষ্ট্রে আজকেও 2,22,770 জন মানুষ নতুনভাবে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এখন থেকে 1 ঘন্টার যে আগে যে রিপোর্ট, সেই রিপোর্ট অনুযায়ী আরও 1 ঘন্টা এই রিপোর্ট যোগ হবে, তাতে করে হয়তো সেটি আরও বাড়তে পারে সংখ্যা। এবং এখন পর্যন্ত একদিনে আজকে প্রায় 3500 মানুষ, যদি আরও সুনির্দিষ্টভাবে আপনাকে বলি তাহলে বলতে হবে যে 3,470 জন মানুষ একদিনে যুক্তরাষ্ট্রে মারা গেছে। এর মধ্যেই পূর্ব নির্ধারিত এই গুরুত্বপূর্ণ সিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং আগামীকালকে কিন্তু একটি গুরুত্বপূর্ণ দিন রয়েছে, সেটি কংগ্রেস বসছে এবং সেই কংগ্রেসে যে জো বাইডেন বিজয়ী হয়েছেন, প্রেসিডেন্ট, নবনির্বাচিত প্রেসিডেন্ট, তার বিজয়ী আনুষ্ঠানিকভাবে কংগ্রেস ঘোষণা করবে। এবং এ নিয়েও কিন্তু টান উত্তেজনা এবং রাজনীতির রঙ্গমঞ্চে কিন্তু নানান ঘটনা প্রবাহমান এবং এ নিয়ে সহিংস অবস্থা নিয়েছে ডেমোক্রেটিক প্রার্থীর সমর্থক এবং রিপাবলিকান পার্টির সমর্থকরা। তারা এখনই আজকেই কিন্তু বিভিন্ন স্থান থেকে কিন্তু রাজধানী ওয়াশিংটন ডিসিতে, যেখানে আমি রয়েছি, সেখানে অবস্থান করছেন। তো আমি সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলার জন্য এখানকার একজন বিশিষ্ট ব্যবসায়ী এবং কমিউনিটি অ্যাক্টিভিস্ট, পিপল অ্যান্ড টেকের স্বত্বাধিকারী আবু বকর হানিফ, তার সঙ্গে আমরা কথা বলবো। জনাব হানিফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি একটু বলেন যে এই সিনেটের যে ফলাফলটি সেটি এখন পর্যন্ত কোন দিকে যাচ্ছে এবং এই নির্বাচনটি কেন গুরুত্বপূর্ণ? অবশ্যই জর্জিয়াতে যে রান অফ ইলেকশনটা হচ্ছে, আপনারা জানেন যে জেনারেল ইলেকশন, যেটা প্রেসিডেন্সিয়াল ইলেকশনের সময় হয়েছিল, কোনো প্রার্থী 50%-এর উপরে ভোট পান নাই। সেই জন্যই আজকে ডিসাইড করেছে যে আবার ভোট হবে, এই ভোটের মধ্যে এটা নির্ধারিত হবে। আবারও দেশের বাইরের খবর। কাতারের সঙ্গে বিরোধ অবসানে সংহতি চুক্তি করেছে সৌদি আরব সহ উপসাগরীয় দেশগুলো। সংহতি ও স্থিতিশীলতার চুক্তি বলে মন্তব্য করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। একই সঙ্গে ইরানের হুমকি মোকাবিলার ডাক দেন তিনি। চুক্তি হওয়ায় স্বাগত জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। মঙ্গলবার সৌদি আরবের আল উলা শহরে আয়োজিত গালফ কোঅপারেশন কাউন্সিলের সম্মেলনে কাতারের সঙ্গে বিরোধ অবসানে ঐতিহাসিক চুক্তিতে স্বাক্ষর করেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এরপর চুক্তিতে স্বাক্ষর করেন কাতারের আমির ও সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী।
চুক্তিটি উপসাগরীয় অঞ্চলে ঐক্য ও স্থিতিশীলতা নিশ্চিত করবে বলে জানান সৌদি যুবরাজ। এ সময় চুক্তিতে মধ্যস্থতা করায় যুক্তরাষ্ট্র ও কুয়েতকে ধন্যবাদ দেন সালমান। একই সঙ্গে ইরানের হুমকি মোকাবেলায় একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। আমাদের অঞ্চলের উন্নতির জন্য ঐক্যবদ্ধ প্রচেষ্টা জরুরি। এই চুক্তি সেই কাজটি করবে। একই সঙ্গে ইরান যা করেছে তা এই অঞ্চলের জন্য হুমকি। তাদের বিরুদ্ধে একসঙ্গে ব্যবস্থা নেওয়ার সময় এসেছে। পরে এক সংবাদ সম্মেলনে সৌদি পররাষ্ট্রমন্ত্রী জানান, কাতারের সঙ্গে সম্পর্ক আবার পুরোপুরি চালু করতে রাজি হয়েছে সৌদি আরব সহ 3 আরব মিত্র দেশ। অবশেষে আমরা সবাই একটি জায়গায় সম্মত হয়েছি, তা হলো এই অঞ্চলের নিরাপত্তা ও শান্তি তৈরিতে একসঙ্গে কাজ করা। এখন থেকে কাতারের সঙ্গে আবার কূটনৈতিক সম্পর্ক চালু হবে। এদিকে কাতারের সঙ্গে উপসাগরীয় দেশগুলোর নতুন এই চুক্তিকে স্বাগত জানিয়েছে আরব লীগ মহাসচিব। আর চুক্তিটি ওই অঞ্চলে শান্তি ফিরিয়ে আনবে বলে মত জর্ডানের উপপ্রধানমন্ত্রীর। 2017 সালে সন্ত্রাসবাদের সমর্থন ও ইরানের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগে কাতারের উপর বিভিন্ন অর্থনৈতিক ও কূটনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে উপসাগরীয় দেশগুলো। প্রায় 3.5 বছর পর সোমবার কাতারের উপর থেকে সব অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেয় সৌদি আরব। রেহানুল রানা, সময় সংবাদ। সিনেট নির্বাচনের ভোট গ্রহণের পর যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে চলছে ভোট গণনা। মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণ কাদের হাতে যাচ্ছে তা নির্ভর করছে এই নির্বাচনের ফলাফলের উপর। এদিকে ওয়াশিংটনের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমাবেশের জন্য জড়ো হচ্ছেন রিপাবলিকান সমর্থকরা। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে আরও জানিয়েছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। জর্জিয়ার সিনেট নির্বাচনের যে ভোট গ্রহণ সেটি শেষ হয়েছে এবং এখন ভোটের পরে যে ফলাফল সেই ভোট গণনা চলছে। ডেমোক্রেটিক প্রার্থী যে 2জন সিনেটর আছেন, এই 2জন সিনেটরই কিন্তু রিপাবলিকান 2জন যে প্রার্থী তারা বর্তমান সিনেটর তাদের চেয়ে কিন্তু তারা বেশ খানিকটা এগিয়ে আছেন। 100টা সিটের মধ্যে সিটের মধ্যে 48 আপনার ডেমোক্রেটিক প্রার্থী পেয়েছিল এবং 50 রিপাবলিকান পেয়েছে। তো আজকে যদি দুটো যদি ডেমোক্রেটিকের দিকে যায় তাহলে 50/50 হবে এবং তখন যে কোনো কিছু যখন নির্ধারিত হবে সেখানে ভাইস প্রেসিডেন্ট ভোটটা যোগ হবে। আগামীকালকে কিন্তু একটি গুরুত্বপূর্ণ দিন রয়েছে, সেটি কংগ্রেস বসছে এবং সেই কংগ্রেসে যে জো বাইডেন বিজয়ী হয়েছেন, নবনির্বাচিত প্রেসিডেন্ট, তার বিজয়ী আনুষ্ঠানিকভাবে কংগ্রেস ঘোষণা করবে এবং এ নিয়েও কিন্তু টানটান উত্তেজনা এবং রাজনীতির রঙ্গমঞ্চে কিন্তু নানান ঘটনা প্রবাহমান এবং এ নিয়ে সহিংস অবস্থা নিয়েছে ডেমোক্রেটিক প্রার্থীর সমর্থক এবং রিপাবলিকান পার্টির সমর্থকরা। তারা এখনই আজকেই কিন্তু বিভিন্ন স্থান থেকে কিন্তু রাজধানী ওয়াশিংটন ডিসিতে যেখানে আমি রয়েছি সেখানে অবস্থান করছেন। যেহেতু ওরা প্রটেস্ট করবে এবং সেই কারণে শুনানি হতে পারে, এরপরে আবার সেখানে ভোট হতে পারে। তো সেই ভোটে ডেফিনেটলি আমি মনে করি যে ডেমোক্রেটিক পার্টির যারা সিনেটর আছে ওনাদেরকে সাপোর্ট করবে, রিপাবলিকান পার্টির অনেক সিনেটর আছে। তো এই ছিল আমার কাছে রাজধানী ওয়াশিংটন ডিসি থেকে সর্বশেষ। কনকনে ঠান্ডায় উত্তরের জনপদ দিনাজপুরের সবচেয়ে বিপাকে রয়েছেন ছিন্নমূল মানুষ। এই মুহূর্তে শহরের রেল স্টেশনে আছেন সহকর্মী গোলাম নবী দুলাল। সরাসরি যাচ্ছি তার কাছে। দুলাল। মনামি, আপনি জানেন যে হিমালয়ের পাদদেশে উত্তরের এই জেলা দিনাজপুর অবস্থান হওয়ায় এখানে শীতের প্রকোপটা কিন্তু অনেক বেশি। তবে কুয়াশার যে দাপট ছিল সে দাপট কিন্তু এখন তেমন নেই। তারপরে যে বাতাস, হিমেল বাতাসের কারণে কনকনে ঠান্ডা এবং স্বাভাবিক জীবনযাত্রা কিন্তু বিপর্যস্ত অবস্থায় দাঁড়িয়েছে। আমি এই মুহূর্তে দিনাজপুরের ষষ্ঠীতলা মোড় এলাকায় রয়েছি, যেখানে আপনার এটি বলতে গেলে শ্রমিক জোন। এই ভোর থেকে আপনার বিভিন্ন পেশার যে শ্রমিক যারা হচ্ছে আপনার নির্মাণ শ্রমিক, ইলেকট্রিক শ্রমিক, দিন মজুর, তারা এখানে এসে আপনার কাজের খোঁজে আসেন এবং সারাদিন এখানে তারা কাজের জন্য সন্ধান করেন। যারা কাজ পান তারা কাজে যান, যারা পান না তারা আবার বাড়ি ফিরে যান। কিন্তু এই কনকনে শীতের তাদের যে কষ্ট, এই কষ্টের কথা আপনাকে জানাতে পারি যে এইখানে যে শ্রমিকরা আসেন শুধু এই অঞ্চল শহরের নয়, তারা বিভিন্ন আপনার এলাকার যেমন গ্রামগঞ্জ এবং উপজেলা থেকে তারা এই নির্মাণ শ্রমিকরা আসেন। শ্রমিকরা এসে কিন্তু এই
এই কাজের সন্ধানে এখানে আসে। তারা তাদের সঙ্গে যে কথা বলেছি, তারা যেটা জানিয়েছেন যে এই প্রচণ্ড এই শীতে তাদের যে শীত নিবারণের জন্য যে কাপড়, সে কাপড় কিন্তু অনেকের নেই। তারপরেও যেহেতু তারা এই দিন খেটে খাওয়া মানুষ এবং এই কারণে তারা কাজের খোঁজে এখানে এসেছেন। তারা যেটা বলেছেন যে তাদের পরিবারে, যেহেতু গ্রামে গঞ্জে তারা থাকেন, সেখান থেকে তারা আসেন। এই সময়টাতে তারা কিন্তু কষ্ট করে এখানে আসেন এবং বলছেন যারা বিত্তবান তারা যদি এগিয়ে আসেন এই সময় শীতের কাপড় দেওয়ার জন্য, তাহলে তাদের জন্য খুব ভালো হবে। তবে আপনাকে একটা তথ্য জানিয়ে রাখি যে জেলা আবহাওয়া অফিসের তথ্য মতে এখন আবহাওয়ার যে তাপমাত্রা সেটি কিন্তু 11 ডিগ্রিতে উঠে এসেছে এবং সারাদিনের বিশেষ করে 8টা 9টার পরে সূর্যের মুখ দেখা গেলে তাপমাত্রা বাড়ার কারণে কিছুটা স্বস্তি আসছে। কিন্তু বিকেল থেকে ভোর 7টা 8টা পর্যন্ত কিন্তু মানুষের যে চরম দুর্ভোগ, বিশেষ করে যে হিমেল বাতাসের কারণে কিন্তু মানুষের দুর্ভোগটা কিন্তু অনেক বেশি। কারণ এই অঞ্চলটা আপনি জানেন যে 13টি উপজেলা রয়েছে। পাশাপাশি আপনাকে বলতে পারি যে বৃহত্তর দিনাজপুর জেলা, পঞ্চগড়, ঠাকুরগাঁও এবং দিনাজপুর এই অঞ্চলটা কিন্তু শীতে যথেষ্ট দুর্ভোগ পোহায় মানুষজন। বিশেষ করে আপনি জানেন যে এই শীতে যারা বয়স্ক এবং যারা শিশু তাদের কষ্টটা সবচেয়ে বেশি। ঠান্ডার কারণে তারা কিন্তু আপনার শীতের যে রোগ বা শীতজনিত যে অসুখ, যেটাকে আমরা ডায়রিয়া, নিউমোনিয়া বা শ্বাসকষ্ট বলি, এই শ্বাসকষ্টের কারণে কিন্তু অনেককে আমরা দেখেছি যে হাসপাতালে তারা ভর্তি হন চিকিৎসার জন্য। আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে এটি হচ্ছে আপনার বড় সিজন চলছে, বড় মৌসুম। এই মৌসুমে কৃষকরা কিন্তু ঠান্ডার মধ্যেই আপনার তারা কিন্তু কৃষিকাজ আপনার করছে এবং এ পর্যন্ত আমরা যতটুকু জেনেছি যে দিনাজপুরে এই শীতের জেলা প্রশাসন এবং এখানকার যে স্থানীয় সাংসদ রয়েছেন ইকবালুর রহিম, তিনি এবং স্বেচ্ছাসেবী সংগঠন আপনার শীত বস্ত্র এখানে বিতরণ করেছেন। তো আমার কাছ থেকে শীতের সর্বশেষ এই ছিল মনামি। শীতে বিপর্যস্ত দিনাজপুরের জনপদ, সরাসরি সেখান থেকে জানাচ্ছিলেন সহকর্মী গোলাম নবী দুলাল। বাংলাদেশ বিমান বাহিনী রিপাবলিক মালিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত কন্টিনজেন্ট প্রতিস্থাপন করতে যাচ্ছে। কর্মসূচিতে অংশ নিতে বিমান বাহিনীর 110 জন সদস্য গতকাল রাতে মালির উদ্দেশ্যে রওনা করেছেন। বাংলাদেশ বিমান বাহিনীর এই কন্টিনজেন্টের নেতৃত্ব দেবেন গ্রুপ ক্যাপ্টেন আবদুল্লাহ আল ফারুক। মালিতে বিবাদমান সংঘাত নিরসনে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা অত্যন্ত দক্ষতা, পেশাদারিত্ব এবং আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের মধ্য দিয়ে সেদেশের সরকার এবং আপামর জনসাধারণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন। তাদের অর্জিত এ সুনাম ও সাফল্য অক্ষুণ্ণ রেখে শান্তিরক্ষীরা ভবিষ্যৎ দিনগুলোতেও যেন আরও উৎকর্ষতা অর্জন করতে পারে এ কামনা করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মোনাজাতের আয়োজন করা হয়। বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে তাদের বিদায় জানান। এর আগে 21শে ডিসেম্বর বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল মশিহুজ্জামান সেরনিয়াবাদ বিমান বাহিনীর কন্টিনজেন্ট সদস্যদের উদ্দেশ্যে ব্রিফিং করেন। এ সময় তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তাদেরকে সততা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করে দেশের জন্য সুনাম বয়ে আনার জন্য আহ্বান জানান। করোনা ভাইরাসের বিস্তার রোধ ও সংক্রমিত হওয়ার ঝুঁকি কমাতে বিশেষ সতর্কতা অনুসরণের পরামর্শ দেন। আবারও দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে সিনেট নির্বাচনের ভোট চলছে। সেখানে 2টি আসনের জয় পরাজয়ের উপর নির্ভর করছে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণ কাদের হাতে যাচ্ছে। এদিকে ওয়াশিংটন ডিসিতে সমাবেশের জন্য জড়ো হচ্ছেন ট্রাম্প সমর্থকরা। সবশেষ খবর জানাতে এই মুহূর্তে ওয়াশিংটন ডিসিতে আছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাকি।
মনামি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে জর্জিয়ার সিনেট নির্বাচন কিন্তু এখন থেকে 1 ঘন্টার কিছু সময় আগে সেই নির্বাচনের যে ভোট গ্রহণ সেটি শেষ হয়েছে এবং এখন ভোটের পরে যে ফলাফল সেই ভোট গণনা চলছে। ইতিমধ্যে 20% ভোট গণনা শেষ হয়েছে এবং 20% ভোট গণনা শেষে দেখা যাচ্ছে যে ডেমোক্রেটিক প্রার্থী যে 2জন সিনেটর আছেন, এই 2জন সিনেটরই কিন্তু রিপাবলিকান 2জন যে প্রার্থী তারা বর্তমান সিনেটর তাদের চেয়ে কিন্তু তারা বেশ খানিকটা এগিয়ে আছেন। বলা যায় যে 6% কিছু বেশি বা কম এরকম একটি ব্যবধানে ডেমোক্রেটিক সিনেট প্রার্থীরা কিন্তু এগিয়ে রয়েছেন। এমন একটি সময় এই নির্বাচন হচ্ছে মনামি, যখন যুক্তরাষ্ট্রে আজকেও 2,22,770 জন মানুষ নতুনভাবে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এখন থেকে 1 ঘন্টার যে আগে যে রিপোর্ট, সেই রিপোর্ট অনুযায়ী আরও 1 ঘন্টা এই রিপোর্ট যোগ হবে, তাতে করে হয়তো সেটি আরও বাড়তে পারে সংখ্যা। এবং এখন পর্যন্ত একদিনে আজকে প্রায় 3500 মানুষ, যদি আরও সুনির্দিষ্টভাবে আপনাকে বলি তাহলে বলতে হবে যে 3,470 জন মানুষ একদিনে যুক্তরাষ্ট্রে মারা গেছে। এর মধ্যেই পূর্ব নির্ধারিত এই গুরুত্বপূর্ণ সিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং আগামীকালকে কিন্তু একটি গুরুত্বপূর্ণ দিন রয়েছে, সেটি কংগ্রেস বসছে এবং সেই কংগ্রেসে যে জো বাইডেন বিজয়ী হয়েছেন, নবনির্বাচিত প্রেসিডেন্ট, তার বিজয়ী আনুষ্ঠানিকভাবে কংগ্রেস ঘোষণা করবে এবং এ নিয়েও কিন্তু টানটান উত্তেজনা এবং রাজনীতির রঙ্গমঞ্চে কিন্তু নানান ঘটনা প্রবাহমান এবং এ নিয়ে সহিংস অবস্থা নিয়েছে ডেমোক্রেটিক প্রার্থীর সমর্থক এবং রিপাবলিকান পার্টির সমর্থকরা। তারা এখনই আজকেই কিন্তু বিভিন্ন স্থান থেকে কিন্তু রাজধানী ওয়াশিংটন ডিসিতে, যেখানে আমি রয়েছি, সেখানে অবস্থান করছেন। তো আমি সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলার জন্য এখানকার একজন বিশিষ্ট ব্যবসায়ী এবং কমিউনিটি অ্যাক্টিভিস্ট, পিপল অ্যান্ড টেকের স্বত্বাধিকারী আবু বকর হানিফ, তার সঙ্গে আমরা কথা বলবো। জনাব হানিফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি একটু বলেন যে এই সিনেটের যে ফলাফলটি সেটি এখন পর্যন্ত কোন দিকে যাচ্ছে এবং এই নির্বাচনটি কেন গুরুত্বপূর্ণ? অবশ্যই জর্জিয়াতে যে রান অফ ইলেকশনটা হচ্ছে, আপনারা জানেন যে জেনারেল ইলেকশন, যেটা প্রেসিডেন্সিয়াল ইলেকশনের সময় হয়েছিল, কোনো প্রার্থী 50%-এর উপরে ভোট পান নাই। সেই জন্যই আজকে ডিসাইড করেছে যে আবার ভোট হবে, এই ভোটের মধ্যে এটা নির্ধারিত হবে। তো আমি মনে করি যে এখানেই আজকে ডিসিশন হবে, বিকজ এই যে 100টা সিটের মধ্যে, সিনেটর সিটের মধ্যে 48 আপনার ডেমোক্রেটিক প্রার্থী পেয়েছিল এবং 50 রিপাবলিকান পেয়েছে। তো আজকে যদি দুটো যদি ডেমোক্রেটিকের দিকে যায় তাহলে 50/50 হবে এবং তখন যে কোনো কিছু যখন নির্ধারিত হবে সেখানে ভাইস প্রেসিডেন্ট ভোটটা যোগ হবে। এই কারণেই আজকে এই দুটো সিট খুবই গুরুত্বপূর্ণ। তো আশা করা যাচ্ছে এই পর্যন্ত ফলাফলে যতটুকু দেখা যাচ্ছে যে রিপাবলিকান পার্টি পিছিয়ে আছে ডেমোক্রেটিক পার্টির থেকে, যদিও ইটস টু আর্লি টু কল বিকজ 19% ভোট গণনা হয়েছে। জি, তো আপনি যেটি বলছিলেন যে এই ভোটের যখন টাই হবে, যে 50-50 ভোট হয়ে যাবে, তখন ভাইস প্রেসিডেন্টের ভোটটি যোগ হবে। তো নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট তো ডেমোক্রেটিক প্রার্থী, অবশ্যই কামালা হ্যারিস ডেমোক্রেটিক প্রার্থী, তাহলে তখন ডিসিশন নিতে ওদের সুবিধা হবে। জি, এবং নিম্নকক্ষে ইতিমধ্যে ডেমোক্রেটরা নিয়ন্ত্রিত এবং প্রেসিডেন্ট হতে যাচ্ছেন জো বাইডেন। এখন যদি সিনেটে যদি তারা একক সংখ্যাগরিষ্ঠতা পায় তাহলে সার্বিকভাবে এই ক্ষমতাটা তাদের কাছে আসবে। অবশ্যই যদি সেটা যদি না হয় তখন দেখা যাবে যে আরও 2 বছর জো বাইডেন বা প্রেসিডেন্টকে অপেক্ষা করতে হবে পরবর্তী সিনেট ইলেকশনের জন্য। তখন যদি আবার সিনেট যদি বেশি পায় তখন তারা যে কোনো বিল পাস করতে পারবে, তা না হলে তাদের জন্য অনেক অসুবিধা হবে। জি, কালকে তো রেজুলেশন পাস হবে, জয় পরাজয় বিজয়ী ঘোষণা করা হবে কংগ্রেসের উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ, সিনেট এবং প্রতিনিধি পরিষদ, তাদের মিটিং আছে। সেই মিটিংয়ের যদি একটু আমাকে বলেন যে এই মিটিং নিয়ে তো নানান রকম অস্থিরতা, সেটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ কালকে যখন যেহেতু ওরা প্রটেস্ট করবে এবং সেই কারণে শুনানি হতে পারে, এরপরে আবার সেখানে ভোট হতে পারে। তো সেই ভোটের
ডেফিনেটলি আমি মনে করি যে ডেমোক্রেটিক পার্টির যারা সিনেটর আছে ওনাদেরকে সাপোর্ট করবে। রিপাবলিকান পার্টির অনেক সিনেটর আছে, যেমন মেজরিটি লিডার, উনিও কিন্তু ট্রাম্পের এই জিনিসটাকে সমর্থন করেন না। তো আমি মনে করি হয়তো একটু হইচই হবে, কিন্তু ফলাফল কিন্তু জো বাইডেনের পক্ষেই যাবে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। জি, মানামি, আপনি শুনছিলেন যে আবু বকর হানিফ এখানকার একজন বিশিষ্ট ব্যবসায়ী এবং স্থানীয় কমিউনিটি অ্যাক্টিভিস্ট। তিনি সার্বিক পরিস্থিতি সম্পর্কে আপনাকে জানাচ্ছিলেন। তো এই ছিল আমার কাছে রাজধানী ওয়াশিংটন ডিসি থেকে সর্বশেষ। মানামি, আপনাকে ধন্যবাদ। ওয়াশিংটন ডিসি থেকে জর্জিয়া অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনের সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। ভোরেই জমে উঠেছে মুন্সিগঞ্জের মাওয়া মৎস্য আড়তে বেচাকেনা। সেই খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। মোনামি, এই যে শীতের সকালে যে মাছ আর মাছ, পুরো এই মৎস্য আড়তগুলোতে কিন্তু মাছে মাছে ভরে যাচ্ছে। এইখানে ইলিশ, পাঙ্গাস, কাতল সব বড় বড় নানা রকমের দেশীয় তাজা মাছে কিন্তু ভরপুর, এবং হাজার হাজার ক্রেতা বিক্রেতার হাত থেকে বিক্রি হচ্ছে এই যে দেশ সেরা ইলিশের আড়ত। সেখানে কিন্তু আজকে 2 কেজি ওজনের ইলিশ উঠেছে, যে ইলিশের দাম হাঁকা হচ্ছে 1800 টাকা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বড় একটি কাতল উঠেছে, যে কাতলটি 18 কেজি ওজনের, জেলে থেকে কিনেছেন 16,000 টাকায়, সেটি কিন্তু দাম চাচ্ছেন এখন 18,000। তো এই গয়ানাথ নামে যে এখানকার মৎস্য বিক্রেতা, আমরা তার কাছে জানতে চাইবো এই বড় কাতলের খবর। আপনার এই বড় কাতলের বিষয় একটু আমাদেরকে বলেন। এটা নদীর কাতল, পদ্মার কাতল তো মনে করি 1000 টাকা কেজি কমার বেশি জানা, 1000 টাকা কেজি কমার বেশি জানা পদ্মার মাছ। এই কাতলের দাম এত বেশি কেন? দাম বেশি, নদীর তো, নদীর মাছের দাম একটু বেশি, আমার কিনেও বেশি, বেচও বেশি। তাজা মাছ তো নদীর মাছ, নদীর মাছ কত দিয়ে কিনেছেন? 16,000। 18,000 দিচ্ছিলাম। তাজা মাছ, এক তাজা মাছ। তো ভয়ানক বলছিলেন যে তার এই বড় কাতল তিনি 18,000 টাকা হলে বিক্রি করবেন। এটি 16,000 টাকা তিনি কিনেছেন, এবং 18 কেজি ওজনের এই বড় কাতল। তো পদ্মায় এমন কাতল এখন অনেকটাই পাওয়া যাচ্ছে, এবং আমরা দেখছি যে ইলিশের যে মশলা বসেছে, এই পদ্মার যে সুস্বাদু ইলিশ, সেই ইলিশের কারণে কিন্তু এখানে প্রচুর ক্রেতা আসেন, এবং রাজধানীর সহ আশপাশের যে বিক্রেতা আছেন তারা এখান থেকে এই তাজা মাছ কিনে নিয়ে যান। বাইরে এখন প্রচুর শৌখিন ক্রেতা আসছে বিভিন্ন এলাকা থেকে, তারা পছন্দের ইলিশ এবং অন্যান্য মাছ কিনছেন। আজকে বাজারে কিন্তু আমরা দেখছি যে বেশ চিতল মাছ উঠেছে, 9 কেজি ওজনের চিতল মাছ, যেটির দাম চাওয়া হয়েছে 10,000 টাকা। এবং এরকম আইড়, বোয়াল, রুই, নানা রকম মাছের সমারোহ আমরা দেখছি, যে কই, শিং, এই দেশীয় যে তাজা নানা রকম মাছ রয়েছে সেগুলো। এর মধ্যে বিখ্যাত একটি পোনা মাছ রয়েছে, পদ্মার যেই পোনা মাছের মৌসুম এখন শুরু হয়েছে, সেই মাছও কিন্তু আজকে বাজারে ভরে গেছে। পুরো বাজার এখন মাছের ছয়লাভ, এবং আমাদের বিভিন্ন শৌখিন ক্রেতারা বলছিলেন যে এই বাজারে সব ধরনের দেশীয় তাজা মাছ পাওয়া যায় বলে কিন্তু এখানে তারা আসেন। এবং এই অঞ্চলের যে সবচেয়ে বড় মৎস্য আড়ত, সেই মৎস্য আড়তটিতে এখানে একেবারে পদ্মার পাশেই একেবারে লাগ ঘেঁষে কিন্তু শত শত জেলে নৌকা ভিড়ে থাকে। তারা মাছ নিয়ে এই আড়তে আসার পর বিক্রি করে আবার চলে যান, এবং এই পদ্মা এবং আশেপাশে কিন্তু জেলে মৎস্য অফিসার যেটা বলছেন যে 10,000-এর বেশি তাদের নিবন্ধিত জেলে রয়েছে। এই জেলেরা এখানে মাছ আরোহণ করেন এবং এই মাছ যে শিকার করেন তারা, এর মধ্যে অধিকাংশ জেলেই কিন্তু ইলিশ শিকার করেন, এবং এই মৌসুমে তারা ইলিশের পাশাপাশি অন্যান্য মাছও শিকার করতে পারছেন, এবং প্রচুর মাছ কিন্তু এই পদ্মায় পাওয়া যাচ্ছে। এবং বাগাল থেকে শুরু করে এখানকার প্রচুর পাঙ্গাসের কিন্তু এবার ধরা পড়েছে জেলেরা বলছেন। এবং এই জেলেদের ভাষ্য হচ্ছে যে এই যে পদ্মার সুস্বাদু মাছ বেশি পাওয়া যাচ্ছে, যে ইলিশের যে এবার মাই ইলিশ রক্ষা অভিযান সেটি সঠিকভাবে হওয়ার কারণে কিন্তু প্রচুর তারা মাছ ধরতে পারছেন পদ্মা থেকে। এই ছিল এই মাওয়া মৎস্য আড়তের সর্বশেষ প্রণামী। মুন্সিগঞ্জের মাওয়া মৎস্য আড়ত থেকে সরাসরি জানাচ্ছিলেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল।
আবারও দেশের বাইরের খবর। কাতারের সঙ্গে বিরোধ অবসানে ঐতিহাসিক চুক্তি করেছে সৌদি আরব সহ উপসাগরীয় দেশগুলো। সংহতি ও স্থিতিশীলতার চুক্তি বলে মন্তব্য করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। একই সঙ্গে ইরানের হুমকি মোকাবিলার ডাক দেন তিনি। চুক্তি হওয়ায় স্বাগত জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। মঙ্গলবার সৌদি আরবের আল উলা শহরে আয়োজিত গালফ কোঅপারেশন কাউন্সিলের সম্মেলনে কাতারের সঙ্গে বিরোধ অবসানে ঐতিহাসিক চুক্তিতে স্বাক্ষর করেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এরপর চুক্তিতে স্বাক্ষর করেন কাতারের আমির ও সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী। চুক্তিটি উপসাগরীয় অঞ্চলে ঐক্য ও স্থিতিশীলতা নিশ্চিত করবে বলে জানান সৌদি যুবরাজ। এ সময় চুক্তিতে মধ্যস্থতা করায় যুক্তরাষ্ট্র ও কুয়েতকে ধন্যবাদ দেন সালমান। একই সঙ্গে ইরানের হুমকি মোকাবেলায় একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। আমাদের অঞ্চলের উন্নতির জন্য ঐক্যবদ্ধ প্রচেষ্টা জরুরি। এই চুক্তি সেই কাজটি করবে। একই সঙ্গে ইরান যা করেছে তা এই অঞ্চলের জন্য হুমকি। তাদের বিরুদ্ধে একসঙ্গে ব্যবস্থা নেওয়ার সময় এসেছে। পরে এক সংবাদ সম্মেলনে সৌদি পররাষ্ট্রমন্ত্রী জানান, কাতারের সঙ্গে সম্পর্ক আবার পুরোপুরি চালু করতে রাজি হয়েছে সৌদি আরব সহ 3 আরব মিত্র দেশ। অবশেষে আমরা সবাই একটি জায়গায় সম্মত হয়েছি, তা হলো এই অঞ্চলের নিরাপত্তা ও শান্তি তৈরিতে একসঙ্গে কাজ করা। এখন থেকে কাতারের সঙ্গে আবার কূটনৈতিক সম্পর্ক চালু হবে। এদিকে কাতারের সঙ্গে উপসাগরীয় দেশগুলোর নতুন এই চুক্তিকে স্বাগত জানিয়েছে আরব লীগ মহাসচিব। আর চুক্তিটি ওই অঞ্চলে শান্তি ফিরিয়ে আনবে বলে মত জর্ডানের উপপ্রধানমন্ত্রীর। 2017 সালে সন্ত্রাসবাদের সমর্থন ও ইরানের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগে কাতারের উপর বিভিন্ন অর্থনৈতিক ও কূটনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে উপসাগরীয় দেশগুলো। প্রায় 3.5 বছর পর সোমবার কাতারের উপর থেকে সব অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেয় সৌদি আরব। রেহানুল রানা, সময় সংবাদ। তীব্র তুষারপাতে ঢেকে গেছে ইতালির উত্তরাঞ্চল। ব্যাহত হচ্ছে জনজীবন। বরফ সরাতে হিমশিম খাচ্ছেন দমকল কর্মীরা। স্পেনে তুষারপাতের কবলে পড়ে বরফের চাপায় বেশ কয়েকজন আটকা পড়েছেন। একজনের মরদেহ উদ্ধার করেছে কর্তৃপক্ষ। এদিকে জার্মানির পশ্চিমাঞ্চলেও তুষারপাত অব্যাহত রয়েছে। সাদা বরফে ঢেকে গেছে ইতালির উত্তরাঞ্চলীয় পাহাড়ি অঞ্চল। তুষারপাতের কারণে বরফে ঢাকা পড়েছে বাড়িঘরও। সপ্তাহব্যাপী শৈত্যপ্রবাহে পুরো এলাকায় বরফে নিমজ্জিত। পাহাড়ি অঞ্চলের কোথাও কোথাও 6.5 ফুটের বেশি বরফ পড়েছে। ভেনেতো অঞ্চলে আটকে পড়া কয়েকটি পরিবারকে উদ্ধার করেছে কর্তৃপক্ষ। তুষারপাতের কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের। রাস্তাঘাটও বরফে ঢেকে গেছে, বন্ধ যান চলাচল। বরফ সরিয়ে যান চলাচল স্বাভাবিকের চেষ্টা করছেন দমকল কর্মীরা। এখন পর্যন্ত 100-র বেশি অভিযান পরিচালনা করেছেন তারা। আগামী কয়েকদিন আরও ব্যাপক তুষারপাত হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া বিভাগ। বরফ ঢেকে দিয়েছে স্পেনের লিও শহরকেও। বন্ধ গাড়ি চলাচল। গাড়িসহ তুষারের কবলে পড়ে বরফের নিচে আটকা পড়েন অনেকে। বেশ কয়েকজনকে উদ্ধার করেছে কর্তৃপক্ষ। এদিকে জার্মানির নর্থ রাইন ওয়েস্টফেলিয়া সহ পশ্চিমাঞ্চলেও তুষারপাত অব্যাহত রয়েছে। তবে অনেকে বিনোদনের জন্য সেখানে ভিড় করায় দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে অঙ্গরাজ্যটির পুলিশ। ওমর ইনান, সময় সংবাদ। করোনা সংক্রমণে আমদানি রফতানি বিপর্যয়ে কন্টেইনার হ্যান্ডলিংয়ের লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হওয়ায় বিশ্ব র্যাঙ্কিংয়ে ছিটকে পড়ার শঙ্কায় চট্টগ্রাম বন্দর। 2019 সালের তুলনায় 20 সালে অন্তত 2.5 লাখ কন্টেইনার কম হ্যান্ডলিং হয়েছে। সে সাথে কমেছে জাহাজ আসার সংখ্যাও। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। সবশেষ তথ্য অনুযায়ী চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ 2020 সালে কন্টেনার হ্যান্ডেলিং করেছে 28,39,977 টিউএস, অথচ 2019 সালে 30,88,000 টিউএস কন্টেনার হ্যান্ডেলিং হয়। লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 32 লাখের কাছাকাছি। ইম্পোর্টার এবং এক্সপোর্টাররা যেহেতু এখন অলরেডি আগের মোডে চলে গেছেন, সেই ক্ষেত্রে আমরা আশা করতেছি যে আগামী বছর বা 2021 সাল আমাদের ইনশাল্লাহ ভালো হবে। করোনা সংক্রমণের প্রভাবে জাহাজ এসেছে 3,728টি, অথচ 2018 এবং 19 সালেও এর চেয়ে বেশি জাহাজ বন্দরে এসেছিল। প্রতিটা স্টেক হোল্ডার যদি আমরা একসাথে যদি ইনিশিয়েটিভ নিই, অর্থনৈতিক যে সমস্যাগুলো আমরা প্রবলেমটা ফেস করেছি সেটা থেকে আমরা উত্তোলন পেয়ে যাব। বাংলাদেশে করোনাকালীন চূড়ান্ত সময় মার্চ, এপ্রিল এবং মে, এই 3 মাস পুরোদমে সচল ছিল এই চট্টগ্রাম বন্দর। তার বিপরীতে জাহাজ আসার পরিমাণ ছিল অনেকটা কম।
আর বছর শেষে সার্বিক প্রবৃদ্ধিতে তার প্রভাব পড়েছে বলে মনে করছেন বন্দর কর্মকর্তারা। 2019-এও আমাদের গ্রোথ অনেক ভালো, আমরা আগামীবারও আমরা র্যাঙ্কিংয়ে থাকব। তবে ওয়ার্ল্ড ওয়াইড করোনাকালীন সময়ে সব বন্দরগুলাই প্রবৃদ্ধি কম ছিল, তো সেই হিসাবে চট্টগ্রাম বন্দর র্যাঙ্কিংয়ের নিচে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। কন্টেনার হ্যান্ডেলিং এবং জাহাজ আসার ক্ষেত্রে পিছিয়ে থাকলেও বাল্ক পণ্য আসায় এগিয়েছে চট্টগ্রাম বন্দর। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। মহামারীতে বিদেশ ভ্রমণ বন্ধ, সেই সুযোগে ছোট পরিসরে তৈরি করা পোশাক, চামড়াজাত পণ্য ও মধুর বিক্রি বেড়েছে বলে জানালেন ক্ষুদ্র উদ্যোক্তারা। তারা বলছেন, দেশি পণ্য ব্যবহারে ক্রেতাদের আস্থা এখন আগের তুলনায় অনেকটাই বেশি। কামরুল হাসান সবুজের রিপোর্ট। ছোট্ট দোকানের সামনে ক্রেতাদের ভিড়, যাচাই বাছাই শেষে কিনে নিচ্ছেন পছন্দের পণ্য। এমন ব্যস্ততাই যে কোনো ক্ষুদ্র উদ্যোক্তার ব্যবসা সম্প্রসারণের অনুপ্রেরণা। এমনটাই জানালেন রাজধানীর মতিঝিলে বিসিক প্রাঙ্গণে আয়োজিত মেলায় অংশগ্রহণকারীরা। বিদেশি পণ্যগুলো খুব অ্যাভেলেবেল ছিল। এই করোনাকালীন সময় একদিকে যেমন অনেক কিছু গেছে, তেমন আবার আমাদের অনেক কিছু অর্জনের জায়গা এসছে, প্রচুর পরিমাণে সেল হচ্ছে। এখানে আল্লাহর রহমতে তার রিজনেবল প্রাইসে পাচ্ছে। ক্রেতারাও বললেন, দেশে তৈরি চামড়াজাত পণ্য ব্যবহারে আস্থাশীল হয়ে উঠছেন তারা। এর আগেও দুটো ব্যাগ কিনেছি, এগুলো 2 বছর 2.5 বছর একদম ইউজে কোনো প্রবলেম হয় না। 2 বছর 3 বছর আগে এক জোড়া নিয়ে গেছিলাম, ওগুলি খুবই ভালো পড়ছে। এদিকে মধু খাঁটি কিনা তা নিয়ে দ্বিধায় 5 দিনের মেলায় আসা দর্শনার্থীরা। এই দোকানে বলতেছে কালোজিরা মধু 700 টাকা কেজি, পাশের দোকানে বলছে 1350 টাকা কেজি, এইখানে সরিষা ফুলের মধু বলতেছে 650 টাকা কেজি, আরেক দোকানে 650 টাকার সাথে আরো আধা কেজি ফ্রি দেয়। প্রত্যেকটা দোকানদারই বলছে যে তাদের এটা বেস্ট আর অন্যদের এটা ভেজাল থাকতে পারে। আসল মধু চেনার উপায়ও বাতলে দিচ্ছিলেন বিসিক থেকে প্রশিক্ষণ নেয়া ব্যবসায়ীরা। আমার উদ্দেশ্য ভালো একটা প্রোডাক্ট কাস্টমার হাতে তুলে দেওয়া। ফুটান্ত গরম পানিতে মধুটা সরাসরি ছেড়ে দিবেন, ওইটা যদি গরম পানির সাথে মিশে যায় তাহলে মনে করবেন যে ওটা ভেজাল। মেলায় প্রত্যাশার চেয়ে বেশি বিক্রি হচ্ছে বলে জানান উদ্যোক্তারা। ক্রেতারাও সন্তুষ্ট দাম ও মান নিয়ে। দেশীয় প্রোডাক্টগুলোর প্রতি কাস্টমার এখন আসক্ত হচ্ছে বেশি। এখন ওরাই আইসা বাটিক খুঁজবে, জামদানি 3 পিস খুঁজবে। মানুষজন আমাদের কাছে সেই হিসাবে কেনাকাটা করছে, যেহেতু ভালো মানের জিনিস পাচ্ছে। তাতে শাড়ি কেনার ইচ্ছা আছে। ভালো, রিজনেবল প্রাইস। এই মেলা শেষ হবে বৃহস্পতিবার। প্রতিদিন খোলা থাকছে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। পলিথিনের বিকল্প হিসেবে পাটজাত পণ্যে জনগণকে উৎসাহিত করতে গবেষণায় এগিয়ে আসতে দেশের টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের আহ্বান জানানো হয়েছে। গতকাল বিকেলে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের আয়োজনে পাটের আঁশের অত্যাধুনিক ব্যবহার নিয়ে সেমিনারে এ আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ সময় পাটের ফাইবার থেকে বিভিন্ন ধরনের পণ্য তৈরি সম্পর্কে প্রবন্ধ তুলে ধরেন গবেষক ডক্টর ফোকারুন সরকার। তিনি পাটের ফাইবার দিয়ে গাড়ির বডি থেকে শুরু করে বিভিন্ন পণ্য বানানোর বৈশ্বিক সম্ভাবনা তুলে ধরেন। অনুষ্ঠানে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুস সবুর, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সচিব লোকমান মিয়া উপস্থিত ছিলেন। পরে ভিডিও বার্তায় প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ কেমিক্যালের মিশ্রণে ফাইবার বোর্ড বানানো সহ পাটজাত পণ্যের অন্যান্য দিক নিয়েও কাজ করছে সরকার। কেমিক্যালের মিশ্রণে আমরা ওই ফাইবার বোর্ড তৈরি করেছি, সেই ফাইবার বোর্ডগুলো ভালোই চলছে এবং এইগুলো দীর্ঘস্থায়ী হয়। পলিথিন কিংবা এই পেট্রোলিয়াম প্রোডাক্ট আমরা ব্যবহার করে পরিবেশ যেইভাবে আমাদের নষ্ট হচ্ছে কিংবা পরিবেশের হুমকি স্বরূপ দাঁড়িয়েছে, সেইখান থেকে উত্তরণের একমাত্র উপায় হলো এই পাটজাত পণ্যকে আরো বেশি জনগণের সামনে তুলে ধরা। ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জ সদরে সবজি বাজারে জমে উঠেছে জমজমাট বেচাকেনা। এ মুহূর্তে সেখানে আছেন সহকর্মী ইউসুফ আলী। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইউসুফ, ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জ সদরের ভাটবাড়ছে যে বৃহৎ সবজির আড়ত রয়েছে, সেই সবজির আড়তে কিন্তু এখন পাইকার এবং যে কৃষকদের বেচা কিনায় কিন্তু সরগরম হয়ে উঠেছে। সেই ক্ষেত্রে কিন্তু কৃষকদের একটাই দাবি রয়েছে, কৃষকদের সাথে আমি কথা বলেছি, দীপকরা বলছে তো এই সময়টা তো তারা কোনো সবজি দিতে আসলে দাম পাচ্ছে না, কারণ সব সবজিরই কিন্তু আসলে দাম দরটি হচ্ছে নিম্নমুখী রয়েছে, যার জন্য কোনো দর তারা পাচ্ছে না। তো সেই ক্ষেত্রে এইটি মুহূর্তে কিন্তু এই
যে আড়তটি রয়েছে, এই আড়তে কিন্তু আসলে খুব ভোর থেকে কাকডাকা ভোর থেকেই শুরু হয়। সেই ক্ষেত্রে কিন্তু একটা অন্ধকার যখন ছিল তখন থেকে কিন্তু আমি রয়েছি। তো সেই ওই সময় কিন্তু ঢাকা এবং ঢাকার আশপাশের যে পাইকাররা এসেছিল তারা কিন্তু আসলে সবজি ক্রয় করে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছে এবং এখন যারা ক্রয় করছে তারা হচ্ছে মানিকগঞ্জের বিভিন্ন আসলে বাজার হাট বাজার বিভিন্ন জায়গায় যেটা বেচা বিক্রি করে খুচরা মূল্যে সেইটা পাইকাররা এখন আসলে ক্রয় করছে, এখান থেকে পাইকারি মূল্যে ক্রয় করছে। তবে সব যে সবজি রয়েছে সব সবজির দামই কিন্তু কম রয়েছে। আসলে সেই ক্ষেত্রে নিম্নমুখী রয়েছে, অর্থাৎ ৩-৪ দিন আগেও যেখানে সেই ৩-৪ দিন আগের যে দরটি রয়েছে তার দরের থেকে কিন্তু প্রত্যেকটা সবজির কিন্তু 2 টাকা 4 টাকা 5 টাকা পর্যন্ত আসলে কমেছে। তো আমি আসলে সেই ক্ষেত্রে যারা এখানে কৃষক রয়েছে তাদের সাথে কথা বলেছি। কৃষকরা আমাকে জানিয়েছে আসলে তাদের মধ্যে একটা ক্ষোভ বিরাজ করছে, বিশেষ করে পেঁয়াজের যেটা এখন মুড়ি কাটা পেঁয়াজের একটা ভরা মৌসুমে চলছে। ভরা মৌসুমে থাকার কারণে কিন্তু আসলে ভারত থেকে যে পেঁয়াজটা আমদানি করছে এই ধরনের সরকারের আসলে তারা খুব আসলে যে মন খারাপ তাদের এবং কি খুব সরকারের প্রতি তারা অনুরোধ করেছেন আসলে এই সময় যারা যদি পিচ আমদানি করা হয় পেঁয়াজ আমদানি করা হয় তাহলে তারা আসলে পথে বসতে হবে। তো সবকিছু মিলে এখন যে এই বাজারের দরটি রয়েছে যে পাইকারি দরটি যে রয়েছে পাইকারি যে বেচে কেনা হচ্ছে সেই দরটি যদি আপনাকে জানাই সেই ক্ষেত্রে ফুলকপি যাচ্ছে প্রতি কেজির কথা আমি বলছি, প্রতি কেজি ফুলকপি যাচ্ছে 5 থেকে 9 টাকা কেজি। তবে এখানে পাল্লায় বিক্রি হচ্ছে, তবে আমি কেজিতে সেটাকে বলছি। তো ফুলকপি বিক্রি হচ্ছে 8 থেকে 9 টাকা কেজি, বেগুন বিক্রি হচ্ছে 7 থেকে 8 টাকা কেজি, নতুন আলু যেটা 17 থেকে 18 টাকা কেজি। এখন দামটি নিয়ন্ত্রণে রয়েছে নতুন আলু, আসলে সুস্বাদু নতুন আলু। সেক্ষেত্রে মরিচ বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা, টমেটো বিক্রি হচ্ছে 28 থেকে 30 টাকা, লাউ বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা পিস। অর্থাৎ এটা প্রকার ভেদে কিন্তু আরো কমে যাচ্ছে, 10 টাকা 15 টাকা 20 টাকা আবার 30 টাকাও যাচ্ছে প্রকার ভেদে সেটা যাচ্ছে। লাউ বড় ছোটর দিকে আবার যে কচির দিকে একটা লক্ষ্য থাকে লাউয়ের। সেই ক্ষেত্রে মুড়ি কাটা যে পেঁয়াজ আছে সেটা 28 থেকে 32 টাকা কেজি যাচ্ছে, গাজর যাচ্ছে 20 থেকে 21 টাকা কেজি, শসা যাচ্ছে 20 থেকে 22 টাকা কেজি, রসুন যাচ্ছে 80 থেকে 82 টাকা কেজি, আলু যাচ্ছে 50 থেকে 52 টাকা কেজি, সিম যাচ্ছে 18 থেকে 20 টাকা কেজি এবং সবচেয়ে যেটা আসলে কম দামটি রয়েছে সেটা হচ্ছে মূলা 1 টাকা বা 2 টাকা কেজি সেখানে যাচ্ছে। এটা যে দরটি কিন্তু আসলে যারা সাধারণ যারা ক্রেতা রয়েছে তাদের কিন্তু নিয়ন্ত্রণে রয়েছে। এই ছিল মোনামি আমার কাছে মানিকগঞ্জের বৃহৎ সবজি হাট থেকে সর্বশেষ খবর। ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জ সদরের সবজি বাজার থেকে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী ইউসুফ আলী। ছোট্ট শিশুকে স্বরবর্ণ শেখাতে লাগবে না গৃহশিক্ষক, এমনকি যেতে হবে না স্কুলেও। ঘরেই শিশুদের 5ম শ্রেণী পর্যন্ত পড়াবে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবট এডুবট। এডুবটের উদ্ভাবকদের দাবি রোবটটিতে রয়েছে নার্সারি থেকে 5ম শ্রেণীর সব বইয়ের ডাটা। জিজ্ঞেস করলেই এডুবট বাংলা কিংবা ইংরেজি 2 ভাষাতেই বলবে ছড়া গল্প, কষবে অঙ্ক, করবে নাচও। উদ্ভাবকরা বলছেন চলতি বছরেই বাণিজ্যিকভাবে বাজারজাত করা হবে রোবটটি। শুভ খানের রিপোর্ট। আসসালামু আলাইকুম, আমি এডুবট। শুধু সৌজন্য বোধ কিংবা নিজের পরিচয় নয়, শিশুকে নার্সারি থেকে 5ম শ্রেণীর বইয়ের ছড়া কিংবা গল্পও শোনাবে কৃত্রিম বুদ্ধিমত্তার এই রোবটটি। একটি কবিতা শোনাও। পারিব না কালীপ্রসন্ন ঘোষ, পারিব না একথাটি বলিও না, কেন পারিবেন না তাহা ভাব একবার। শুধু বাংলা নয়, ইংরেজিতেও সমান পারদর্শী এডুবট, বলতে পারে জোকসও। গাণিতিক প্রশ্নের জবাবও দেয় নির্ভুলভাবে। ক্যালকুলেট 30 - 1 রিজাল্ট 29.0। এখানেই মুগ্ধতার শেষ নয়, আপনার শিশুকে আনন্দ দিতে শেখাবে নাচও।
বিশেষ এই রোবটের উদ্ভাবক বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি বিইউবিটির শিক্ষার্থী আহসানুল আকিব জানালেন, এডুবটে কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে যোগ হয়েছে এপিআই প্রযুক্তির, যা ভয়েস কমেন্টকে টেক্সট আকারে পৌঁছে দেয় এডুবটের কাছে। এছাড়া রোবটটিতে কিউআর দেয়ায় কোনো তথ্য না জানলে তা গুগলে সার্চ করবে, গুগল থেকে টেক্সট নিয়ে ভয়েসে রূপান্তর করে সঙ্গে সঙ্গে বলে দেবে। আমরা এটা নিয়ে কাজ করছি, সেটা হচ্ছে ফেস ডিটেকশন, অর্থাৎ যাকে আমি এই রোবটটা দিব, যাদের কাছে রোবটটা থাকবে তাদেরকে সে চিনতে পারবে এবং তাদের নাম ধরে রাখতে পারবে। সাপোজ 1000 যখন বানাবো তখন আমরা প্লাস্টিক মোল্ডে করব, যখন এটার প্রাইস হয়তো বা 500 সামথিং এরকম হবে। চতুর্থ শিল্প বিপ্লবের কথা মাথায় রেখে রোবোটিক্সে সক্ষমতা বাড়াতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা জানালেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী। রোবোটিক্স পলিসি আমরা তৈরি করেছি, এগ্রিকালচার, তারপরে ইন্ডাস্ট্রিয়াল রোবটস, এই জায়গাগুলোতে আমরা আমাদের সক্ষমতাটা তৈরি করছি। এডুবটের পাশাপাশি রেস্টুরেন্টের জন্য 4টি বাণিজ্যিক রোবটের অর্ডার এসেছে বলেও জানান তরুণ এই উদ্ভাবক। ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক এবং গ্লাভস পরে বের হবেন। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। খেলার খবর। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাশরাফিকে বাংলাদেশ দল থেকে বাদ দেওয়ার পরই আলোচনায় আসে বোর্ডের ভূমিকা কী ছিল। বিসিবি পরিচালক নাইমুর রহমান দুর্জয় বললেন, মাশরাফিকে আনুষ্ঠানিক বিদায় সংবর্ধনা দিতে সর্বোচ্চ আন্তরিক ছিল ক্রিকেট বোর্ড, কিন্তু কয়েক দফা আলোচনার পরেও মাশরাফি তাতে রাজি হননি। 2019 বিশ্বকাপে পারফরমেন্সের কারণে ব্যাপক আলোচনায় আসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে মাশরাফির অবসরের ব্যাপারটি। তাই 1.5 বছর আগে ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন নিজ থেকে মাশরাফিকে ডেকে আলোচনায় বসেছিলেন। বাংলাদেশের সবচেয়ে সফল অধিনায়ককে বিদায়ী সংবর্ধনা দিতে কোটি টাকা খরচ করে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ আয়োজনের পরিকল্পনার কথাও জানিয়েছিলেন। এই গল্পটা পুরনো, অনেকেরই জানা, কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে মাশরাফিকে দল থেকে বাদ দেওয়ায় ক্রিকেট সমর্থক থেকে বিশ্লেষকরা প্রশ্ন তুলেছেন, বিসিবি কি ভূমিকা রেখেছিল মাশরাফিকে সম্মানের সাথে বিদায় জানাতে? এমন প্রশ্নের উত্তর দিলেন এই বোর্ড পরিচালক। মাশরাফির ব্যাপারটা কিন্তু আসলে ওই ধরনের একটা পর্যায়ে ছিল একটা সময়। বোর্ডের কিন্তু মানে 100% ইন্টেনশন ছিল যে একটা ভালো মতো ফেয়ারওয়েল দেওয়া। সিলেক্টর বলেন বা আমাদের ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান আকরাম ভাই, ইভেন আমি যতদূর জানি আমাদের বোর্ড প্রেসিডেন্ট পাপন ভাইয়ের সঙ্গেও মাশরাফির কথা বা ডায়লগ হয়েছে। ইন্ডিভিজুয়ালি হয়তো মাশরাফি নিজে চিন্তা করেছে ও আরও বেশি দিন কন্টিনিউ করবে, খেলবে, সো সেটাতে এগ্রি না করার কারণে চলে গেছে ওই সময়টা। তো ওই রিটায়ারমেন্টের যে আয়োজনটা সেটা বোর্ডের পক্ষে করা হয়নি। মাশরাফির বয়স 37, ফিটনেস ভাব নাই। টি20 থেকে অবসর নিয়েছেন 4 বছর আগে। 2023 সালে ওয়ানডে বিশ্বকাপ। টিম ম্যানেজমেন্টের ওই পরিকল্পনায় নেই ম্যাশ। আগামী বিশ্বকাপের দল গুছাতেই তাই বোর্ডের এমন কঠিন সিদ্ধান্ত। নির্বাচকদের মতোই ব্যাখ্যা দিলেন এই বোর্ড পরিচালকও। ও খেলতে চাচ্ছে, বাট সিলেকশন পলিসিতে সিলেক্টর বা টিম ম্যানেজমেন্ট অন্যভাবে চিন্তা করছে, ফিউচার প্ল্যান করছে। তো এই দুইটা জিনিসের একটা টানাপোড়েন ছিল। সাথে দুর্জয় এও বলছেন, শুধু মাশরাফির ক্ষেত্রেই নয়, ভবিষ্যতে বোর্ডের সাথে আলোচনা সাপেক্ষে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিলে অবশ্যই ওই ক্রিকেটারদের ব্যাপারে সর্বোচ্চ আন্তরিক থাকবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। রিটায়ারমেন্টের ব্যাপারটা মূলত প্লেয়ারের উপরেই নির্ভর করে যে কখন সে আসলে রিটায়ারমেন্টে যেতে চায়। এখন সেটা যদি মিলে যায় তাহলে ভালোভাবে রিটায়ারমেন্ট হয়, আর যদি সেটা প্লেয়ারের সঙ্গে টিম ম্যানেজমেন্টের পলিসিতে না মিলে তাহলে সেটা সবসময় সুখকর হয় না। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। ফেডারেশন কাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে সাইফ স্পোর্টিং ক্লাব ও চট্টগ্রাম আবাহনী। প্রথমবারের মতো ফেডারেশন কাপের ফাইনালে খেলার স্বপ্ন সাইফের। অন্যদিকে একই স্বপ্ন বুনছে বন্দরনগরীর দলটিও। তবে দু দলই একে অপরকে সমীহ করছে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে আজ বিকেল 4টায়। 2017 ফেডারেশন কাপের ফাইনালে আবাহনীর কাছে হেরে শিরোপা বঞ্চিত হয়েছিল চট্টগ্রাম আবাহনী। এবার আবারও ফাইনালে ওঠার হাতছানি চট্টলার দলটির সামনে। প্রতিপক্ষ সাইফ স্পোর্টিং ক্লাব, যারা কিনা প্রথমবার উঠেছে সেমিফাইনালের মঞ্চে।
চট্টগ্রাম আবাহনীর নামের পাশে আছে হাই প্রোফাইল কোচ মারুফুল হকের নাম, তাই স্বাভাবিকভাবেই প্রত্যাশার অঙ্কটা একটু বেশিই থাকবে তাদের দিকে। জাতীয় দলের ফুটবলার মানিক মোল্লা ছাড়াও হিমেল, মান্নাফ, রাকিবদের মতো দেশি খেলোয়াড়রা যেমন নিজেদের ধারাবাহিক পারফরম্যান্স বজায় রেখেছেন, তেমনি ব্রাজিলিয়ান ফরওয়ার্ড নিক্সনও থাকবেন জ্বলে ওঠার অপেক্ষায়। তাই কিছুটা হলেও নির্ভর থাকবে দলের খেলোয়াড়রা। কিন্তু সবকিছুর ঊর্ধ্বে দু দলের পার্থক্য, যা নিজেই খুঁড়ে দিলেন কোচ মারুফুল হক। যেহেতু আমার লোকাল প্লেয়াররা গোল পাচ্ছে এবং সবাই ভালো করছে এবং আমরা ম্যাচ বাই ম্যাচ ইমপ্রুভ করছি, যদিও সাইফ অনেক ভালো টিম, তাদের ইন্টারন্যাশনাল হাই প্রোফাইল কোচ রয়েছে এবং অনেক ন্যাশনাল টিম প্লেয়ার রয়েছে, ম্যাচ উইনিং প্লেয়ার রয়েছে, তারপরও আমি আশাবাদী আমরা যেভাবে আমরা ম্যাচ বাই ম্যাচ ইমপ্রুভ করছি সেটা যদি অব্যাহত থাকে তাহলে ইনশাল্লাহ আমরা ভালো খেলে ইনশাল্লাহ জিতবো। অন্যদিকে এ ম্যাচ জিতলে প্রথমবারের মতো ফেডারেশন কাপের ফাইনালের মঞ্চে উঠবে সাইফ স্পোর্টিং ক্লাব। নতুন এক ইতিহাস গড়ার লক্ষ্যে এ ম্যাচ নিজেদের করে নিতে চাইবে তারা, তাই চুল পরিমাণ ছাড় দিতে নারাজ সাইফ। কোয়ার্টার ফাইনালে মোহামেডানের বিপক্ষে পেনাল্টি শুটআউটের নাটকীয় জয়ে সেমির টিকিট কেটেছে সাইফ। তবে আসরের এই পর্যায়ে এসে আর নাটক নয়, পাওয়া সব সুযোগ কাজে লাগাতে চায় পল পোটের দল। আমাদের অনেক ফুটবলার আছে যাদের গোল করার সামর্থ্য আছে, আমাদের কোনো সুযোগ হাতছাড়া করা যাবে না। খেলোয়াড়রা দলগত পারফরমেন্স করতে পারলে আমরা অবশ্যই এই ম্যাচ জিতব। দু দলের সবশেষ ম্যাচ হয়েছিল ড্র। এবার কি হবে, কে জিতবে তার অপেক্ষায় থাকতেই হচ্ছে। ফারজানা মুমু, সময় সংবাদ, ঢাকা। ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে চলছে শিশু কিশোরদের ক্রিকেট অনুশীলন। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার হারুনুর রশিদ। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হারুন। শীতের সকাল, ঝলমলে রোদ, চমৎকার পরিবেশে ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে যারা ভবিষ্যতে ক্রিকেটার হতে চান বা যারা নিয়মিত ক্রিকেট খেলেন তারা ক্রিকেট অনুশীলন করছেন এই সার্কিট হাউস মাঠে। আমরা ভোর থেকেই এই মাঠে অবস্থান করছি। এসে যে বিষয়টি দেখছি যে যারা বিশেষ করে শিশু কিশোর যারা ভবিষ্যতের তারকা ক্রিকেটার হতে চান তারা এই মাঠে এসেছেন এবং এসে তারা তাদের যে অনুশীলন সেই অনুশীলনগুলো করছেন। এবং এখানে ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে বেশ কিছু ক্রিকেট একাডেমি আছে যারা এখানে প্রশিক্ষণ দিয়ে থাকে। যারা নিয়মিত ক্রিকেট খেলেন তারাও এখানে অনুশীলন করেন এবং যারা ক্রিকেটার হতে চান তারাও এখানে অনুশীলন করেন। এই অঞ্চলের ক্রিকেট একাডেমিগুলোর যে কার্যক্রম সেই কার্যক্রমগুলো এই সার্কিট হাউস মাঠ কেন্দ্রিকই। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে এই ক্রিকেট অনুশীলন হচ্ছে, সেই ক্রিকেট অনুশীলনে ময়মনসিংহ শহর এবং এর আশপাশের বিভিন্ন এলাকা থেকে যারা আছেন তারা এখানে প্রশিক্ষণ নিতে আসেন। এখানে এখন যে প্রশিক্ষণ কেন্দ্রটি আছে, যারা এখানে প্রশিক্ষণ নিচ্ছেন তারা সবাই মোহামেডান স্পোর্টিং ক্লাব ক্রিকেট প্রশিক্ষণ একাডেমি যে আছে সেই ক্রিকেট একাডেমির যারা শিক্ষার্থী। গোলাম কিবরিয়া তারা তাদের এখানে প্রশিক্ষণ দিয়ে থাকেন এবং সহকারী কোচ হিসাবে মাজিদ এবং মিতু সহ আরও বেশ কয়েকজন আছেন যারা এখানে প্রায় শতাধিক শিশু কিশোরকে ক্রিকেটার হওয়ার যে প্রশিক্ষণ সেই প্রশিক্ষণটি তারা এখানে দিয়ে থাকেন। তো আমরা যদি একটু বলে রাখি যে এখানে যারা ক্রিকেট প্রশিক্ষণ নেন বা যারা প্রশিক্ষণ করান তাদের সাথে আমরা একটি বিষয়ে কথা বলেছি। তারা যে বিষয়টা বলছেন যে এই সাম্প্রতিক সময়ে ময়মনসিংহে একটি জমজমাট ক্রিকেট আসর হয়ে গেছে, যেটি হচ্ছে যে MPL 100 বলের একটি টুর্নামেন্ট। সেখানে জাতীয় দল, জাতীয় অনূর্ধ্ব 18 দল বা 19 দলের যারা প্লেয়ার, যুব বিশ্বকাপ জয়ী প্লেয়ারের সদস্যরাও তারা এখানে এসে খেলে গেছেন এবং একটি জমজমাট আসর হয়েছিল। এর কিছুদিন আগে একটি PSL হয়েছে, শিশু কিশোরদের ক্রিকেট টুর্নামেন্ট, এবং এখন প্রথম বিভাগ লিগ হচ্ছে। অর্থাৎ মাঠেই আছে ময়মনসিংহের ক্রিকেট। আমরা একটু কথা বলতে চাই একজন ক্রিকেটারের সাথে যিনি ক্রিকেট খেলার পাশাপাশি প্রশিক্ষণও দিয়ে থাকেন, মাজিদ। আমি আপনার কাছে একটু জানতে চাইবো যে সাম্প্রতিক সময়ের MPL, PSL এবং লিগ হচ্ছে, আসলে ময়মনসিংহের ক্রিকেট নিশ্চয়ই মাঠে ফিরেছে মনে হচ্ছে। জি নিশ্চয়ই, ধন্যবাদ। যে ময়মনসিংহের ক্রিকেট অনেকদিন পরে এমনভাবে মাঠে ফিরেছে যে রেগুলার খেলা হচ্ছে, রেগুলার এই 14-এর খেলা হচ্ছে, 16-এর খেলা হচ্ছে, পাশাপাশি আমাদের MPL যেটা যে মাস্টার অ্যাসোসিয়েশন করেছিল, অর্গানাইজ করেছে, সেটাও খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে। তো এইভাবে যদি রেগুলার খেলা হয় এটা আমাদের জন্য ভালো, প্লেয়ারদের জন্য ভালো, মাঠের জন্য ভালো। তো আরেকটি বিষয় জানতে চাই যে এই মাঠে যারা ক্রিকেট প্রশিক্ষণ নেয়, বিশেষ করে শিশু কিশোর যারা, তাদের আসলে কি ভবিষ্যৎ, এখানে ট্যালেন্ট কীরকম আছে বা কীরকম করছে আসলে তারা এই প্রশিক্ষণ নিয়ে? মাঠে অনেক প্লেয়ারই আছে আসলে ট্যালেন্টেড প্লেয়ার। আসলে মাঠে না
প্র্যাকটিস করলে ওরা বুঝতে পারবে না কে কেমন ট্যালেন্ট। তো এখান থেকেই বের হবে যে একদিন ন্যাশনাল টিমের প্রতিনিধিত্ব করবে। প্র্যাকটিসটা ভালোভাবে প্র্যাকটিস করছে ওরা, আমরাও চাচ্ছি যে ভালো প্র্যাকটিস যেন পায় ওরা, ভালো ফ্যাসিলিটি যেন পায়, সেই দিকটাও আমরা নজর রাখছি। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম একজন ক্রিকেটারের সাথে, তিনি যে বিষয়টি বলছিলেন যে এখানে আসলে এই ময়মনসিংহের যে সার্কিট হাউস মাঠ, এই মাঠে যারা প্রশিক্ষণ নিয়ে থাকেন এখানে প্রচুর প্রতিভাবান খেলোয়াড় আছেন যারা ভবিষ্যতে তারকা ক্রিকেটার হওয়ার যোগ্যতা রাখেন। তো এখানে যদি সঠিকভাবে তাদের পরিচর্যা করা হয়, প্রশিক্ষণ দেওয়া হয় এবং প্রশিক্ষণের জন্য যে এই ময়মনসিংহে ক্রিকেট মাঠের সংকট আছে, জিমের সংকট আছে, এই সংকটগুলো যদি দূর করা যায় তাহলে এই ময়মনসিংহ থেকে আসলে অনেক তারকা ক্রিকেটার বেরিয়ে আসবে। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহের সার্কিট হাউস মাঠ থেকে ক্রিকেট অনুশীলনের সর্বশেষ খবর। ময়মনসিংহ সার্কিট হাউস মাঠ থেকে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী হারুনুর রশিদ। বিজ্ঞান মনস্ক প্রজন্মের স্বপ্ন কল্পনাকে হার মানিয়েছে বহুবার। দেশেই নানা ক্ষেত্রে এসেছে সাফল্য। প্রাথমিক পর্যায়ে ড্রোন প্রযুক্তি ব্যবহার করে এবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ সালাউদ্দিন জনি নিজ উদ্যোগে তৈরি করেছেন পরীক্ষামূলক বিমান। তার সাফল্যের গল্প শোনাবেন শাতিলা শারমিন। ক্যামেরায় ছিলেন ওমর ফারুক। আকাশে পাখা মেলার স্বপ্ন হয়তো দেখেন অনেকে, বাস্তবে তা পূরণে পরিশ্রমী মানুষের সংখ্যা পৃথিবীতে বড়ই কম। পরীক্ষামূলক এই ড্রোনটি 5 কিলোমিটার গতিতে 20 মিনিট আকাশে ওড়ার ক্ষমতা রাখে। ঠাকুরগাঁও জেলার রানী শঙ্কলের বরিদ্দারার মতো প্রত্যন্ত গ্রামের কৃষিজীবী পরিবারের সন্তান মোহাম্মদ সালাউদ্দিন জনি। তার এই বিমানের মডেল নজর কেড়েছে দেশের নানা প্রান্তের মানুষের। জনির স্বপ্নময় চোখ এখন দেখছে দেশের ড্রোন প্রযুক্তির উন্নয়নের পাশাপাশি মনুষ্যবিহীন বিমান তৈরিরও। ক্ষুদ্র প্রচেষ্টাকে বড় রূপ দিতে সংগঠিত করেছেন অনেককে। ড্রিম আরসি ইনোভেশন ক্লাব, আমরা 2 সিটের একটা সত্যিকারের বিমানে আমরা আমাদের নিজেদের তৈরিকৃত বিমানে উড়ে বেড়ানোর স্বপ্ন দেখছি, যেটাতে অলরেডি আমরা কাজ শুরু করে দিয়েছি। বিমানের বিষয়ে আমার অনেক কৌতূহল ছিল। আমি বিভিন্ন সময় বিমান নিয়ে কোথাও একটা নিউজ দেখলে, বিমানের কথা একটা ছবি দেখলে সেটা নিয়ে আমি বিশ্লেষণ করার চেষ্টা করতাম। ইচ্ছা ছিল বিমান প্রকৌশল বা বিমানের পাইলট হওয়ার। দারিদ্র ফ্যামিলিতে সেটা বাইরের পড়াটা সেটা আসলে সম্ভব না। বিজ্ঞান ভিত্তিক এ চর্চায় প্রাতিষ্ঠানিক সহযোগিতা দূরের কথা, বরং বাধা এসেছে পদে পদে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন গবেষণা উন্মুখ মন মানসিকতায় আমি এটা তীব্র নিন্দা জানাই। শিক্ষার্থীদের গবেষণায় উৎসাহিত করা উচিত। কৃষি বিজ্ঞানের ছাত্র জনির স্বপ্ন শুধু বিলাসবহুল যান নয়, বরং তিনি ড্রোন প্রযুক্তি ব্যবহার করে কৃষিতে আনতে চান বিপ্লব। কীটনাশক ছিটানো যাবে, সিড ড্রিলিং করা যাবে, মনিটরিং করা যাবে, ইমেজ প্রসেসিংয়ের মাধ্যমে কৃষি রোগ শনাক্তকরণটা সহজ হবে। এদেশে একসময় এমন ব্র্যান্ডের বিমানগুলো তৈরি হবে যেগুলো উন্নত দেশগুলো বলবে এটা বাংলাদেশি একটা ব্র্যান্ড, বাংলাদেশি একটা মডেল। জনির মতো তরুণদের উদ্যোগ অর্থের অভাবে যেন আর মুখ থুবড়ে না পড়ে। সেই স্বপ্ন দূরে নয়, যখন দেশের প্রযুক্তিতে তৈরি হবে বাংলাদেশের নিজস্ব বিমান। বাস্তবায়নে প্রয়োজন প্রাতিষ্ঠানিক ও সরকারি সহযোগিতা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ভারত থেকে ভ্যাকসিন রফতানিতে বাধা নেই, এখন বলছে সেরাম। যে কোনো দেশ চাইলেই পাবে টিকা। দেশে করোনা প্রকল্পে বরাদ্দ বাড়ল 5,500 কোটি টাকা। ইউরোপে করোনা সংক্রমণ হার উদ্বেগজনক। জার্মানিতে বাড়ল লকডাউন। টিকা কার্যক্রমে ধীর গতিতে হতাশা। ইতালির তৈরি ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল প্রথম ধাপে সফলতা। প্রতি 3 মিনিট পরপর যাত্রীরা পাবে ট্রেন। এপ্রিলেই পরীক্ষামূলকভাবে চলবে মেট্রো রেল। উত্তরায় 3টি স্টেশনের ট্রায়াল রানের পরিকল্পনা। এবং ভারতের পেঁয়াজ দেশে আসায় নওগাঁয় পড়ে গেছে দাম। হাটে মন প্রতি 200 টাকা কমায় হতাশ চাষিরা। চড়া দামে বীজ কেনায় উৎপাদন খরচ না ওঠার শঙ্কা। এই ছিল ভোরের সময়। সঙ্গে থাকুন সময়ের।